তুই আমার কাছে আসবি না। কেন? আমাদের তো আজকে বিয়ে হয়েছে। আমি এই বিয়ে মানি না। আমি মানছি এটা অ্যাক্সিডেন্ট ভাবে বিয়ে হয়েছে, তাও তো আমরা স্বামী স্ত্রী। কিসের স্বামী স্ত্রী? তুই আমার স্বামী হওয়ার যোগ্য? নিজেকে কি কখনো আয়নায় দেখেছিস? তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? তো কিভাবে কথা বলবো, ছোট লোক কোথাকার? তুমি কি এই বিয়েতে রাজি ছিলে না? আমার কথাবার্তা শুনে কি মনে হয় আমি এই বিয়েতে রাজি মনে হয়? তো আমাকে বিয়ে করলে কেন? কেন আমার জীবনটা নষ্ট করলে? কে তোকে বিয়ে করতে রাজি ছিল? হ্যাঁ, আমার আব্বুর সম্মান বাঁচাতে আমি এই বিয়ে করেছি। তোমার আব্বুর সম্মান বাঁচাতে গিয়ে আমার জীবনটা নষ্ট করলে কেন? কি দোষ করেছিলাম আমি? তোর কোনো দোষ নেই, সব দোষ কপালের, যে আমার বয়ফ্রেন্ড ঠিক সময়ে আমাকে নিয়ে যেতে পারে নাই। তোমার বয়ফ্রেন্ড মানে? আমার বয়ফ্রেন্ড শাকিল আমাকে নিতে ঠিক সময়ে আসে নাই। আমি কিছু বুঝতে পারছি না তোমার কথা, আমাকে একটু সব পরিষ্কার করে বলবে? ঠিক আছে তাহলে শোন, আমি শাকিলকে ভালোবাসি, কিন্তু আব্বুকে এই কথা বলার পরে আব্বু শাকিলকে খারাপ ছেলে বলে মানা করে দেয় এবং আমার বিয়ে আরেকজনের সাথে ঠিক করে দেয়। তো এই কথা শাকিলকে বলার পরে শাকিল ওই ছেলেটার সাথে আমার বিয়ে ভেঙে দেয়। এটা শুনে অনেক খুশি হয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আব্বু তোর সাথে আমার বিয়ে ঠিক করে। আমি এই কথা শাকিলকে বলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ফোনে তাকে পাই নাই, তাই পালাতেও পারি নাই এবং শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে তোকে বিয়ে করতে রাজি হই। এখানে আসার পরে শাকিলকে আমি ফোনে পাই, আমি সব কথা শাকিলকে খুলে বলি এবং শাকিল বলল যে কোনো সমস্যা নেই, আমি যদি তোকে ডিভোর্স দিতে পারি তাহলে শাকিল আমাকে বিয়ে করতে রাজি আছে। ডিভোর্স? ডিভোর্স। তুই তো এমন রিয়াক্ট করছিস যেন আমি তোর থেকে তোর জান কেড়ে নিচ্ছি। মনে মনে বলতেছি, একজন বিবাহিত ছেলের কাছে তার বউ তার চেয়ে কোনো দিক দিয়ে কম না। না মানে তা না, কিন্তু কোনো কিন্তু না, তোর সাথে আমি এক মুহূর্তে থাকতে পারবো না। আর আমাদের ডিভোর্স হলে আমার চেয়ে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে নিস। আমাদের তো বিয়ে হয়ে গেছে, তাই তোমার অতীত ওই ভালোবাসাকে ভোলা যায় না? আমরা আবার নতুন করে জীবন শুরু করব। আমি শাকিলকে ভালোবাসি, আর তাই আমি ওর সাথেই জীবন গড়ব। আর যদি তুই জোর করে আমার উপর স্বামীর অধিকার ফলাতে আসিস তাহলে এর ফল ভালো হবে না। আমি এতটাও নিস না যে আমি কারো কাছ থেকে জোর করে ভালোবাসা কেড়ে নিব। জানি জানি, বেশি জ্ঞান দিতে আসিস না। আর কালকে তুই উকিলের সাথে কথা বলবি নাকি আমি বলবো? তোমাকে যেতে হবে না, আমি কথা বলবো। ঠিক আছে। আর একটা কথা, তুই আমাকে আপনি করে কথা বলবি। কিন্তু আমি চাই না আমাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে সে কথা আমার বাবা মা আর আমার বোন জানুক। কেন? জানলে সমস্যা কি? আর ডিভোর্সের পরে এমনি জানতে পারবে তখন। ওই সময় আমি সামলে নিব, কিন্তু আমাদের মধ্যে এই কথাবার্তা বাইরে কেউ যেন জানতে না পারে। তাই আমি সবার সামনে তুমি করে বলবো, আর তুমিও রাজি থাকলে বলো। ঠিক আছে, আমি রাজি। আর এখন থেকে তুই নিচে ঘুমাবি। কেন? আমার রুম আর আমি নিচে ঘুমাবো? চুপ, আমি বুঝি না নাকি? আমি ঘুমাবো আর তুই আমার সাথে যদি কিছু উল্টাপাল্টা করে বসিস তার বেলায়? আমি কিছু করব না, যাও। না, তোর প্রতি কোনো বিশ্বাস নেই। তুই নিচে ঘুমাবি নাকি আমি লোক ডেকে তোর নামে মিথ্যা অভিযোগ দেব? না না, আমি নিচে ঘুমাবো। ঠিক আছে, শুভরাত্রি। রুহি ঘুমিয়ে পড়ল। এবার আমি আমার পরিচয় দেই। আমার নাম নাহিদ হাসান শান্ত। আমরা বাবা মায়ের দুইটা সন্তান, একটা আমি আর একটা আমার বোন রিয়া। আমি এবার অনার্স শেষ বর্ষের ছাত্র, আর আমার বোন ক্লাস 10-এ। এবার এসএসসি পরীক্ষা দিবে। আমার বাবার একটা বিজনেস আছে, আর আমার মা একজন গৃহিণী। আর যার সাথে এতক্ষণ কথা হলো সে আমার বিয়ে করা বউ, কিন্তু আমার বিয়ে হঠাৎ করে হয়ে গেছে। সে যাই হোক, সেটা গল্পে জানতে পারবেন। ওর নাম রুহি, ওর বাবার নাম আনিক রহমান, একজন বিজনেসম্যান। রুহির মা একজন গৃহিণী। রুহি ওর মায়ের একমাত্র আদরের মেয়ে, তাই বড়লোক হওয়ায় তার মধ্যে একটু অহংকার আছে। তো গল্প ফেরা যাক। আমি ওখান থেকে বেলকনিতে চলে আসলাম, আর রুহি ওইদিকে। আমি কি বেশি বেশি করে ফেলছি নাকি? না, একদম না। নিজের ভালোবাসার জন্য সব করব, তাও ছেলেটা অনেক ভালো। এই কয়েক মুহূর্তে কেমন একটা মায়া হয়ে গেছে। সে যাই হোক, আমি ঘুমাই। আর আমি এদিকে। আব্বু, কেন করলে আমার সাথে এমন? আজ যদি তোমার কথা রুহিকে বিয়ে না করতাম তাহলে এই সমস্যা পড়তাম না। এইসব ভাবছি আর চোখের পানি ফেলছি। একজন বিবাহিত ছেলের বাসর নিয়ে অনেক স্বপ্ন থাকে, আর আমার বেলায় আমার বাসর রাতে কিনা আমার বউ আমার কাছে ডিভোর্স চাচ্ছে। আপনারা এতক্ষণ যা শুনলেন তা বুঝতে হলে ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসতে হবে। ফ্ল্যাশব্যাক। আজ আমি আমার বন্ধুর সাথে বাইরে, তখন ফোনে একটা ফোন আসলো। সেটা আম্মুর। হ্যালো। এই হারামজাদা, কই তুই? এই তো বন্ধুদের সাথে আছি। কেন? আমি তোকে আজ সকালে কি বলেছিলাম?
কি বলছিল আল্লাহ জানে, মনে মনে বললাম। আর সকালে আমি বাইরে যাব তখন। শান্ত, আজ আমার ছোটবেলার বান্ধবীর মেয়ের বিয়ে, তাই আমরা তাদের বাসায় যাব, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে। কিরে চুপ কেন, মনে নেই তাই তো? হ্যাঁ মনে পড়েছে। তো তোমরা যাও, আমি যাব না। তোকে সাথে নিয়ে যেতে বলেছে। আম্মু আমি যেতে পারবো না, আমার এখন কাজ আছে। আমি কিচ্ছু শুনতে চাই না, এক্ষুনি তুই বাসায় আসবি, ব্যাস রাখলাম। হ্যালো আম্মু। আম্মু, যা ফোনটা কেটে দিল। এই আমি গেলাম, আমাকে আম্মু বাসায় ডেকেছে। কেন? এই তো আসলি, এখনই চলে যাবি? আরে আম্মুর কোনো বান্ধবীর মেয়ের বিয়ে, তাই সেখানে যেতে হবে। আরে বিয়ে তো তোর না, গেলে সমস্যা হবে না, আন্টিকে মানা করে দে। আরে আমিও তো আম্মুকে তাই বললাম, কিন্তু শুনলো না। আচ্ছা যা তাহলে। ওকে বাই। আমি বাসায় চলে আসলাম, এসেই ওগো দেখো, তোমার গুণধর ছেলে এসেছে। তা বাপ কি কাজ করে আসলে? তোমার বৌমাকে সময় দিতে গিয়েছিলাম, তাই তো লেট হয়ে গেছি। আব্বুর সাথে একদম ফ্রি আমি। চুপ হারামজাদা, বাপের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো? এর মধ্যে আম্মু চলে এলো। কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই এখন এলি? আরে মুখের ভাষা ও বোঝে না, কয়েকটা দাও তারপর ঠিক হবে। তুই চুপ কর, খালি ঝামেলা বাড়ায়। তোকে মারা উচিত, তোকে আম্মু কুড়িয়ে এনেছিল, আবার বেশি কথা বলিস। আপু, আমাকে তো তোমরা কুড়িয়ে এনেছো? না, আমার মাকে আমি করিয়ে আনতে পারি। তুমি আমাদের আদরের একমাত্র মেয়ে। আব্বু তোকে সান্ত্বনা দিচ্ছে। শান্ত, ধমক দাও কেন? কয়েকটা মার দাও, দেখো সোজা হয়ে যাবে। আম্মু আমি কিন্তু ওকে এবার মারবো বলে দিলাম। আর আমি তোকে মারবো, খবরদার আমার মেয়েকে মারবি না। আরে আমার কপাল, কি আমাকে ভালোবাসে না? এই হাসলে তো দাঁত ভেঙে দেব। আম্মু, অনেক হয়েছে শান্ত, চল তাড়াতাড়ি, এমনি অনেক দেরি হয়ে গেছে। আমি কি এভাবে যাব নাকি? কেন, ভালোই তো লাগছে, একদম হিরো আলমের ছোট ভাই। তাহলে আমি যাবই না, তোমরা যাও। এই তুমিও না? না, আমার ছেলেকে এই ড্রেসেই হিরো হিরো লাগছে। সত্যি তো? না হলে ড্রেস পাল্টে আসি। এমন ভাব নিচ্ছ মনে হচ্ছে ওর বিয়ের জন্য বউ আনতে যাচ্ছি। আম্মু এই অনেক হয়েছে, এবার চলো সবাই। আমি চলে আসলাম আমার বান্ধবীর বাসায় এসে। বাপ্পা, আম্মু খুব সুন্দর করে সাজিয়েছে তো। এত খুশি হোস না, তোর বিয়েতে এসব কিছুই পাবি না। আম্মু, এই তোরা কি কোনো জায়গায় শান্ত থাকিস না নাকি? তোমার ছেলেকে বোঝাও, নাম তো রেখেছো শান্ত, কিন্তু নামের সঙ্গে আচার আচরণের কোনো মিল নেই। এই চুপ, অনেক হয়েছে, চল ভিতরে চল। ভেতরে যেতেই আম্মুকে একটা মহিলা জড়িয়ে ধরলো। এটা আম্মুর বান্ধবী হবে হয়তো। কিরে, তোর আসতে কোনো সমস্যা হয় নাই তো? না হয় নাই। তো বল কেমন আছিস? তোকে তো সেই আমার বিয়েতে দেখেছি, আর দেখাই করিস নাই। আমি ভালো আছি, আর সংসারের কাজে কোথাও যেতে পারি না, তাই তোর সাথে দেখা করতে পারি নাই, সরি রে। আচ্ছা, এবার মাফ করলাম, এরপর যেন এমনটা না ঘটে। একদম। তো কেমন আছেন দুলা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। তো এরাই কি শান্ত আর রিয়া? শান্ত তো দেখছি অনেক বড় হয়ে গেছে আর সুন্দর হয়েছে, আর রিয়া একদম পরী। দেখতে হবে না কার সন্তান? আমি মনে হয় কেউ না। না কেউ না। হয়েছে, এবার তোরা রুমে যা, একটু রেস্ট নে। এর মধ্যে আমি, আন্টি আমি কি বাসাটা ঘুরে দেখতে পারি? আরে বাবা, এতে আবার জিজ্ঞেস করার কি আছে, যাও ঘুরে দেখো। আমি বাসাটা ঘুরে দেখতে লাগলাম, আর আব্বা আম্মু রুমে চলে গেল। আমি চারিদিকে ঘুরছি, তখন একটা কিছু দেখে আমার চোখ আটকে গেল। আরে ভাই, আমার চোখ একটা সুন্দরী পরীকে দেখে আটকে গেছে। মনে হচ্ছে জান্নাত থেকে নেমে আসা কোনো পরী। আমি মেয়েটিকে দেখছি, আর তখন মনে হলো কে আমাকে ধাক্কা দিচ্ছে। এটার কেউ না, আমার বোন রিয়া। এই এখানে কি করছিস? চল, আম্মু ডাকছে। তুই যা, আমি আসতেছি। রিয়া চলে গেল। আমি আবার মেয়েটার দিকে তাকালাম, কিন্তু মেয়েটা নেই। কিরে, কোথায় গেল? এখানে তো ছিল। সব হয়েছে রিয়ার জন্য, সব সময় ভুল সময় আসবে, মনে মনে বলছি কথাগুলো। তারপর আমি আম্মুর রুমে যাব, কিন্তু রুমটা খুঁজে পাচ্ছি না। তা আম্মুকে ফোন দিলাম। হ্যালো আম্মু। কিরে কই তুই? আর আম্মু, আমি ওই রুমটা খুঁজে পাচ্ছি না। তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই এখন কোথায়? আমি নিচে, মানে দরজার কাছে আছি।
আমরা উপরে 3 নম্বর রুমে আছি, চলে আয়। আসতেছি। আমি রুমে গেলাম, গিয়ে দেখি ওই পরীটা আমার সাথে কথা বলতেছে। আমি দেখে তো মহা খুশি। আমি ভাবতে লাগলাম কিভাবে এই পরীটাকে নিজে করা যায়। আমি ভাবছি, তখন আমার বোন, এই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ও, আমার থেকে অনুমতি লাগবে? ঠিক আছে, আমি তোকে অনুমতি দিলাম। এবার চল, আয়। ওই ফকিন্নি, আমার তো খারাপ দিন আসেনি যে রুমে ঢুকতে তোর অনুমতি লাগবে। কুত্তা, তুই ফকিনি, তোর বাপ ফকিনি। আব্বু, তোর মেয়ে তোমাকে ফকিন্নি বলেছে। না আব্বু, ওই আমি কখন আব্বুকে ফকিনি বললাম? এই তোরা থামবি? একজনের বাসায় এসে এভাবে ঝগড়া করছিস। আমি কি করলাম? সব ওর দোষ। নিজে তো ফেরেস্তা। ওই ওই কি বললি? আমি কিছু বলি নাই। রিয়ামা, তুমি আমার কাছে আসো, এখানে এসে বসো। আসি, তোকে পরে দেখে নিব। যা, হাওয়া আসতে দে। রিয়া চলে গেল। ওই মেয়েটা কখন চলে গেছে বুঝতে পারিনি। আম্মু, তোমার পাশে যে মেয়েটা বসেছিল সে কে? ও, বলতেই ভুলে গেছি, ওর নাম রুহি, আর ও আমার বান্ধবীর মেয়ে, আর আজকে ওর বিয়ে। কি? কেন, কি হলো? কি আর হবে আম্মু, প্রেম করার আগে ছ্যাঁকা খেয়ে গেলাম। দূর, ভাল লাগে না। মনে মনে কথাটা বললাম। কি হলো, কথা বলিস না কেন? না আম্মু, কিছু না। আমার তখন থেকে মনটা খারাপ হয়ে গেল। আবার পরে ভাবলাম, না, ছ্যাঁকা খাওয়া যাবে না, আবার চেষ্টা করব। তো বিয়ে সব আয়োজন শেষ হলো। এবার বর আসা অপেক্ষা, কিন্তু বর আসছে না। তাই বাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়। বরের বাসায় ফোন করে জানা গেল ওরা নাকি আসবে না। আর এদিকে আঙ্কেল আব্বু আম্মুকে এক রুমে ডাকলো। তার কিছুক্ষণ পরে আব্বু আমাকে ডাকলো, ডেকে আমার কথা শোনালো যে আমার খুশির ডান্স করতে ইচ্ছে করছিল। শান্ত, তোমাকে না জানিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। আশা করি তোমার কোনো আপত্তি নেই। কি সিদ্ধান্ত আব্বু? আমরা তোর আর রুহির বিয়ে ঠিক করেছি। কিন্তু আম্মু, এখন তো ওর বিয়ে। হওয়ার কথা, কিন্তু বরপক্ষরা এখনো বিয়ে করতে মানা করে দিয়েছে। তাই আমি কথা দিয়েছি যে তুই এই বিয়েটা করবি। দেখ বাবা, রুহি একটা ভালো মেয়ে এবং পরীর মতো সুন্দরী। তুই কি বলিস? কি করা উচিত? রিয়াকে উদ্দেশ্য করে বললাম, বিয়েটা করে নে, রুহি ভাবি হিসেবে পেতে আমি রাজি। ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, আমি এই কথায় তোর আন্টিকে বলে আছি। আব্বু চলে গেল। এই নে, এই শেরওয়ারিটা পরে নিচে আয়। বাপ্পা, বিয়ে দেখতে এসে নিজেই বিয়ে হয়ে গেল, কি ভাগ্য। এই রিয়া, চুপ কর, তুই এটা পরে নিচে আয়। আমি শেরওয়ানি পরে নিচে গেলাম, গিয়ে দেখি সব রেডি, শুধু বড় অপেক্ষা, মানে আমার। কিন্তু কয়েকজন খুব অবাক হয়েছে বড়ের জায়গায় আমাকে দেখে। তখন আঙ্কেল সবাইকে কোন রকম সামলে নেয়। এদিকে আমি রুহির দিকে তাকিয়ে দেখি ওকে বিয়ে সাজে একদম পরিমতো লাগছে। যদিও তার মুখ দেখা যাচ্ছে না, তবুও তাকে এই বিয়ে সাজে দারুণ লাগছে। তারপর বিয়েটা সম্পূর্ণ হলো, বউ নিয়ে বাসা চলে আসলাম। এসে আম্মু তো আমাকে ভুলেই গেছে নতুন বউ পেয়ে। তাই আমি আব্বুর কাছে গেলাম। আব্বু, আমি কি তোমার আপন ছেলে না? এই আবার কেমন কথা? তুই আমার নিজের ছেলে, তোর শরীরে আমার রক্ত রয়েছে। তাহলে বাড়ির সবাই আমাকে বাদ দিয়ে নতুন বউ পেয়ে এত খাতির করছে কেন? আরে বাবা, আমি যখন বিয়ে করছিলাম তখন তোর মাকে তোর দিদি এইভাবে খাতির করেছিল। তার মানে বিয়ের পর আমার কোনো মূল্য নেই? এই কথা বলছিস কেন? না মানে, তোমাকে তো কোনো সময় আম্মু মূল্য দেয় না, উল্টো কথা শোনায়। চুপ, আম্মু সম্পর্কে এসব বলতে লজ্জা করে না? যা সত্যি তাই বললাম। এই, তোর আজ বিয়ে হয়েছে, যা বাসর ঘরে যা। ভয় করছে। এই, তুই তো দেখছি আমার নামে বদনাম করবি। এর মধ্যে রিয়া আর আম্মু আসলো আব্বুর রুমে। এই, তুই এখানে কেন? যা বাসর ঘরে যা। যা, ভাবি অপেক্ষা করছে। আমি কি করব, আব্বু তো যেতে দিচ্ছে না, বলছে পরে যেতে। এই, তুমি ছেলেটাকে তোমার মতো বানাবে নাকি? মানে? মানে আর কিছুই না। তোর আব্বু আমাদের বাসর রাতে ভয় আর লজ্জায় আমার সাথে কথাই বলতে পারেনি। কি? আব্বু, তুমি তো আবার বদনাম করবে দেখছি। ওই, তোর ওইসব দেখা লাগবে না, যা বাসর ঘরে যা। আমি বাসঘরে চলে আসলাম। এসে যা হলো তা প্রথম পর্বে শুনলেন। এই ছিল আমার ফ্ল্যাশব্যাক। এখন বারান্দায় দাঁড়িয়ে আছি আর ভাবতেছি, আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে নিজে করে নিব রুহি, মনে মনে কথাটা বললাম। তারপর আমি রুমে গিয়ে সোফাতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো একটা পরিটাকে, আর সে হলো রুহি। দেখে মনে হচ্ছে এখনই শাওয়ার করে এলো, চুল থেকে এখন টিপ টিপ করে পানি পড়ছে, দেখতে একদম পরিমতো লাগছে। এই ছোট লোক, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, নিচে তোর মা ডাকছে। রুহির এই কথা শুনে অনেক খারাপ লাগলো, তাও নিজেকে সামলিয়ে,
আমার নাম নাহিদ হাসান শান্ত, ছোট লোক না। হুম, সে যাই হোক, যা ফ্রেশ হয়ে আয়। আমি আর কোনো কথা না বলে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি রুহি আয়নার সামনে বসে সাজতেছে। এটা দেখে কোনো বিবাহিত পুরুষ কন্ট্রোল করতে পারবে না, তেমনি আমিও পারিনি। আমি রুহিকে আলতো করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। জোর করে রুহি আমার থেকে নিজেকে ছাড়িয়ে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। এই ছোট লোক, তোর সাহস হয় কিভাবে আমাকে জড়িয়ে ধরার? কেন? আমি তোমার স্বামী, তাই পুরো অধিকার আছে তোমাকে জড়িয়ে ধরার। ভুলে যাস না, আমি তোকে স্বামী হিসাবে মানি না। আর বাসর ঘরে কি বলছি ভুলে গেছিস নাকি? না, ভুলি নাই। হুম, না ভুললেই ভালো। দ্বিতীয়বার এমন করলে তোকে যে কি করব আমি নিজেও জানি না। ঠিক আছে। হুম, নিচে আয়, তোকে ডেকে গেল। তারপর নিচে গেলাম, গিয়ে দেখি সবাই খাবার টেবিলে বসে আছে। মনে হয় আমাদের অপেক্ষায় আছে। আমি গিয়ে আব্বুর পাশে বসবো, তখন কিরে, আমার পাশে এসে বসলি কেন? কোথায় বসবো? যা ঋতুর পাশে গিয়ে বস। কি আর করার, রুহির পাশে গিয়ে বসতে হলো। কিন্তু রুহির পাশে বসেছি, সেজন্য রুহির একটু বিরক্ত লাগলো। আমি রুহির পাশে বসে খাবার খাচ্ছি, তখন শান্ত, তোর আজকে কোনো কাজ আছে নাকি? কেন? ভালো, তাহলে তুই খাবার খেয়ে রুহিকে নিয়ে ওর বাসায় যাবি। আমি যাব না, ও একাই যাক পাশ থেকে। রুহি একা যাবে কেন? তুই এখন ওর বর, আর এটা নিয়ম, তাই তোকে যেতে হবে। কিন্তু কোনো কিন্তু না, যাও গিয়ে ব্যাগ গুছিয়ে নাও। কি আর করার, উপরে এসে ব্যাগ গুছিয়ে নিলাম, আর রুহির ব্যাগ গুছিয়ে নিল। তারপর আব্বু মুখে বিদায় জানিয়ে চলে আসলাম রুহির বাসায়। রুহির বাসায় এসে তো তোমাদের আসতে কোনো সমস্যা হয় নাই তো? না, কোনো সমস্যা হয় নাই। রহিমা, যা শান্তকে তোর রুমে নিয়ে যা। ও আমার রুমে কেন থাকবে? গেস্ট রুম তো আছেই। বাসা ভিতর থেকে। রুহি, এটা কি ধরনের কথা? ভুলে যেও না, শান্ত এখন তোমার বর। কিসের বর? এই বিয়ে আমি মানি না। তোমরা আমাকে জোর করে বিয়ে দিয়েছ। রুহি, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। জানি জানি। শান্ত তোমার রুমেই থাকবে, আর এটাই শেষ কথা। রুহি রাগ দেখে উপরে চলে গেল, তার রুমে গেল। তখন শান্ত, কিছু মনে করো না, ও আসলে ওই শাকিল নামে একজনকে ভালোবাসতো, কিন্তু আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা ভালো না। ওই ছেলে শুধু রুহিকে আমার টাকা থেকে বিয়ে করতে চায়। শান্ত, প্লিজ ক্ষমা করে দিও। রুহি এখনো নিজের ভালো চিনতে শেখে নাই। বাবা, রাগ করো না। আরে কি বলছেন আপনারা? আপনারা আমার গুরুজন, আমার কাছে কিভাবে ক্ষমা চাইতে পারেন? আর রুহির বা আপনাদের প্রতি কোনো রাগ নেই। তারপর আমি রুহির রুমে চলে আসলাম। তা দেখে রুহি একটু বিরক্ত হলো, কিন্তু তার বাবার জন্য কিছু বললো না। কিছুক্ষণ পরে নিচে থেকে খেতে রাখলো। আমরা খেতে ছিলাম, তখন রুহির বাবা বলল, তোমরা বিকেলে ঘুরে এসো বাইরে। কি বলো শান্ত? হঠাৎ রুহি বলল, আমি ওর সাথে কোথাও যাব না। রুহি, তুই কিন্তু এবার তোর বাবার উপর কথা বলছিস। আমি যাব না মানে যাব না। রুহির মা, রুহিকে চুপ থাকতে বলো, আদর দিয়ে দিয়ে বেয়াদব হয়ে গেছে। আমি বলছি তোমরা বিকেলে যাবে মানে যাবে, বেশ, আর কোনো কথা নেই। রুহি খাবার খেয়ে উপরে চলে গেল, আমিও খাবার খেয়ে উপরে চলে আসলাম। এই, তোর আর আমার ডিভোর্সের আর কয়েকদিন আছে। আমি উকিলের সাথে কথা বলেছি, উনি বললেন আমাদের সবেমাত্র বিয়ে হয়েছে, এই জন্য কমপক্ষে 3 মাস আমাদের একসাথে থাকতে হবে, তারপরে ডিভোর্স হবে। কি 3 মাস তোকে আমার সহ্য করতে হবে? তোকে তো আমার 1 মিনিটও সহ্য হয় না। তাও ঠিক আছে, 3 মাস পরে তুই তোর রাস্তায়, আমি আমার রাস্তায়। আচ্ছা, আমাদের বিয়ে হয়ে গেলে যদি ওই ছেলে আপনাকে বিয়ে করতে না চায়? সবাই তোর মতো না যে আমার দেহ দেখে বিয়ে করবে। আমার শাকিল আমার মন থেকে ভালোবাসে, আর আমার ওর সাথে কথা হয়েছিল। ও বলল যত তাড়াতাড়ি ডিভোর্স করে নিতে। আমি আর কিছু বললাম না। ব্যালকনিতে গিয়ে চোখের পানি ফেলতেছিলাম আর ভাবছি, লোকে বলে মেয়েরা কাঁদে আর ছেলেদের কান্না মানায় না, কিন্তু একটা ছেলে তখনই কান্না করে যখন তার প্রিয় মানুষ তার আর থাকে না। রুহিকে যেদিন দেখেছি সেদিন থেকে আমার মনে ওকে নিয়ে একটা ভালো লাগা, একটা আলাদা অনুভূতি জেগেছিল, কিন্তু কখনো ভাবিনি যে রুহিকে আমার বউ হিসেবে পাবো। কিন্তু তারপরও তাকে পেলাম। মনে হয় রুহি আমার ভাগ্যে নেই। যদি আমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে থাকে, রুহিকে আমি পাবই, কিন্তু এই আশাটা যে মাটি, তবু রুহির সাথে কিছু সময় কাটাতে পারবো এসব ভাবছি। নিজে ভাগ্যকে দোষারোপ করছি। কিছুক্ষণ পর নিচ থেকে ডাক পড়লো। নিচে গিয়ে দেখি রুহি দাঁড়িয়ে আছে এবং ওকে দেখে খুশি খুশি লাগছে কেন তার কারণ অজানা। তারপর রুহির বাবা আর মার কথা অনুযায়ী রুহির সাথে বাইরে ঘুরতে গেলাম। গিয়ে রুহি একটা পার্কে নিয়ে গেল। ওইখানে রুহি যা করলো তা আমি ভাবতেও পারিনি। পার্কে একটা ছেলে দাঁড়িয়েছিল, তখন রুহি ওই ছেলেকে জড়িয়ে ধরলো। ওইটা দেখে আমার অনেক রাগ হলো, তাই আমি তাদের ছাড়িয়ে
ওই ছেলেটাকে মারতে লাগলাম। রুহি আমাকে অনেক বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। পার্কে মারামারির জন্য লোক জড়ো হয় এবং কিছুক্ষণ পরে পুলিশও চলে আসে। এসেই এখানে কি কিছু হয়েছে? আর আমাদের একজন ফোন করে এখানে ডেকে নিয়ে আসলো, কে সে? হঠাৎ রুহি বলল, আমি ফোন করেছি স্যার, এখানে এই লোকটা আমাকে উদ্দেশ্য করে। আমার সাথে খারাপ আচরণ করছিল এবং আমাকে বাজে বাজে কথা বলছিল। তা দেখে যখন আমার স্বামী ওকে আটকাতে যায়, তখন এই লোক আমার স্বামীর সাথে মারামারি করে। রুহি, এসব কি বলছো? ওই ছেলেটাকে স্বামী বলছো কেন? তোমার স্বামী তো আমি। স্যার, এই লোকটা অবশ্যই পাগল, তা না হলে আমার স্বামীর সামনে এসে আমাকে নিজের স্ত্রী হিসাবে দাবি করতো না। আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ইনি আপনার স্ত্রী? স্যার, আমাদের কাবিননামা বাসায় রয়েছে, এখনই আমি এনে সব পরিষ্কার করছি। স্যার, এমনটা করবেন না। স্যার, দেখা গেল বাসায় যাওয়ার নাম করে পালিয়ে গেল। মিস রুহি, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ইনি আপনার স্বামী? জি আছে, এই দেখুন। রুহি মোবাইল বের করে তারা শাকিলের ছবি দেখিয়ে দিল। দেখুন স্যার, এই ছবি আমার আর শাকিলের সাথে বিয়ে হলো পরিষ্কার দেখা যাচ্ছে। ঠিকই তো। এই লোকটা আপনাদের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। স্যার, বিশ্বাস করেন এই ছবিটা ফেক, এটা এডিট করা স্যার। আর কিছু বলার আগে শাকিল আমাকে মুখ বরাবর একটা ঘুষি মারলো। স্যার, অনেক দেখে নিয়েছি। আর না, এই লোক আমার স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে দাবি করেছে, যেটা একদম মিথ্যা প্রমাণ হলো। আর কিছু দেখার বাকি আছে আপনার? স্যার, আমি অনেক হয়েছে মিস্টার, এই তোমরা একে গাড়িতে ওঠাও। শুধু রুহির দিকে তাকিয়ে আছি। আমার তো কোনো দোষ ছিল না, আমি তো শুধু মনে প্রাণে ভালোবেসেছিলাম। তারে প্রতিদান দিল, কিভাবে করলো এটা? আমি তো তাকে ডিভোর্স দিব বলেছিলাম, তাও কেন? আমি এসব ভাবছি আর পুলিশ আমাকে লকআপে ঢুকিয়ে দিল। কিছুক্ষণ পর দুজন পুলিশ আসে, তাদের হাতে দুটো লম্বা লাঠি নিয়ে। অনেক ইচ্ছা, তাই না, অন্যের বউকে নিজের বউ হিসেবে দাবি করা? স্যার, আমি সত্যি কথা বলছি, ও আমার স্ত্রী, আর ওর পাশের লোকটা ওর বয়ফ্রেন্ড। ওকে আমার সাথে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওরা এখন আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকাচ্ছে। স্যার, বিশ্বাস করেন। এর কথা কিছু হবে না, একে মার, যতক্ষণ না সত্যি বলছে। তারপর পুলিশ আমাকে অনেক মারলো। আমি তাদের কাছে কত মিনতি করলাম, কিন্তু তারা আমার কোনো কথা বিশ্বাস করলো না। এত মেরেছে যে আমি উঠে দাঁড়াতে পারছি না। দুজন পুলিশ বাইরে গেল এবং লকআপের বাইরে থেকে কথাবার্তাগুলো শোনা যাচ্ছিল। স্যার, কি করব? ওকে এত মারলাম, তাও একই কথা বলছে। ঠিক আছে, ওকে ছেড়ে দে, এমনি অনেক মার খেয়েছে। কিন্তু স্যার, তারা যদি আবার মামলা করে এর উপর, তখন? যখন করবে তখন দেখা যাবে, এখন ওকে ছেড়ে দে। ওকে স্যার। কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিল। আমার কাছে কিছু টাকা ছিল, তা দিয়ে কোনো রকম বাসায় চলে আসলাম। দরজা খুলে দিল রুহি। তখন ভিতর থেকে, কে এসেছে রুহি? আপনার ছেলে মা। ওকে চলে যেতে বলে দাও, আমি ওর চেহারা দেখতে চাই না। এই কথা শোনার পরে আমি রুহিকে পাশ কাটিয়ে সোজা ভিতরে গেলাম। গিয়ে, মা, এসব কি বলছো তুমি? আমার কথা শুনে আব্বু আর রিয়া চলে আসলো। এসেই, একে কে ভেতরে আসতে দিল? এসব কি বলতেছো আব্বু? তুমি তোমার ছেলেকে বাসায় আসতে দিবে না? ছেলে? কে ছেলে? আমার কোনো ছেলে নাই, আমার শুধু একটা মেয়ে আছে, আর কেউ নাই। তখন আমি আম্মুর কাছে গেলাম। মা দেখো, আব্বু এসব কি বলছে। আমাকে আর কিছু বলার আগে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। তোর এই নোংরা মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম। তোর মতো চরিত্রহীন ছেলেকে তো আমি নিজের হাতে খুন করলেও শান্তি পাবো না। কিন্তু আমি কি করেছি এটা তো আগে বলবে। আমি বলছি যে তুমি কি করেছো। মা, ওই মেয়ের কথা বিশ্বাস করো না। ওই মেয়ে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছে। ও একটা দুশ্চরিত্রা মেয়ে। দুশ্চরিত্রাও নাকি? তুই যে নিজের স্ত্রী অন্য একজন লোকের কাছে বিক্রি করতে পারে, সে চরিত্রহীন হবে না তো কি? মা, এসব কি বলছো? আমি এসব কিছু করিনি, উল্টো। ব্যাস, অনেক হয়েছে। আমি আর এই লোকটার সাথে সংসার করতে পারবো না। আমি ডিভোর্স চাই। মা, রুহি এসব শুধু ডিভোর্স পাওয়ার জন্য করেছে। তোমরা বিশ্বাস করো, ও আমাকে বাসর ঘরে ডিভোর্স দিতে বলেছিল, কিন্তু আমি দেই নাই, তাই এসব করেছে। বাবা আমাকে থাপ্পড় মেরে যা বললো তা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যে পুরুষ তার বউকে অন্য পুরুষের কাছে বিক্রয় করতে পারে, সে আমার ছেলে হতে পারে না। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আমি বাবার এই কথা শুনে আকাশ থেকে বললাম যে বাবা আজ পর্যন্ত আমাকে উঁচু গলায় কোনো কথা বলে নেই, আর সে কিনা একটা মেয়ের মিথ্যা অভিনয় দেখে তার ছেলেকে অবিশ্বাস করছে। তখন আম্মু, এইসব কি বলছো শান্ত?
আমাদের একমাত্র ছেলে, আর তুমি তাকে বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ, আমি ওকে বের করে দেব। আজ থেকে মনে রাখবে, আমাদের শুধু একটাই সন্তান, আর সে হলো রিয়া। আর কোনো সন্তান নেই আমার। কিন্তু এত রাতেও কোথায় যাবে? বরং আজকে রাত থেকে নিয়ে থাকুক। না, ওর মতো ছেলের মুখ আমি দেখতে চাই না। ওকে বলো ওর সব জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যেতে এক্ষুনি। আমি আর কোনো কথা শুনতে চাই না। আম্মু রিয়াকে নিয়ে ভিতরে চলে গেল। আমি ওখানে আর দাঁড়িয়ে না থাকতে পারে আমার রুমে চলে গেলাম। গিয়ে দেখি রুহি আমার সব জামা কাপড় ব্যাগে গুছিয়ে দিচ্ছে। আমি যে দরজার কাছে দাঁড়িয়ে আছি হয়তো তার খেয়াল করে নাই, তাই আমি একটু দরজা টোকা দিয়ে শব্দ করলাম। তখন থেকে রুহি আমাকে দেখে, ও তুই এসেছিস, তাহলে বল এখানে কোন শার্টটা প্যাক করব। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। কি রে বল। আচ্ছা যা, তোকে বলা লাগবে না, আমি বরং দুইটাই প্যাক করে দিই। রুহি জামা কাপড় গোছাচ্ছে। তখন, কেন করলে এমন? আমি তোমাকে ডিভোর্স দিব বলেছিলাম, তাহলে কেন করলে আমার সাথে? তাহলে কেন আমার পরিবারের সামনে আমাকে এতটা নিচু করলে? ও, খুব খারাপ লাগছে তাই না? সো সরি। আমি তোমার এসব কথা শুনতে চাই না। আমাকে বলো কেন করলে এমন? এই, কাকে ধমক দিস? আমি শুধু একটু অভিনয় করেই তোর এই অবস্থা করলাম। তাহলে ভাব আমি আর কি কি করতে পারি। আর কেন করলাম তার কারণ তুই আজ পার্কে শাকিলকে কেন মারলি। কেন? কেউ আমার বউকে জড়িয়ে ধরবে আর আমি চুপ থাকবো? বউ? কার বউ? আমি তো তোকে স্বামী হিসেবেই মানি না, তাহলে বউ কোথা থেকে আসে? আজ হয়তো কেউ আমাকে বা আমার কথা বিশ্বাস করছে না, কিন্তু এক সময় এই সব কিছু সবার সামনে আসবে। আর তুমি আমাকে ফিরে পাওয়ার জন্য কান্না করবে, কিন্তু আমাকে পারবে না। তোর জ্ঞান দেওয়া হয়ে থাকলে এখন যেতে পারিস। আর হ্যাঁ, এই কাগজে সাইন কর। এটা কিসের কাগজ? এটা কন্ট্রাক্ট পেপার। কিন্তু কিসের? আমার আর তোর ডিভোর্সের। আর এতে লেখা আছে 3 মাস পরে আমার আর তোর ডিভোর্স হয়ে যাবে। তো এখন সাইন কর। আমি সাইন করে আমার সব জিনিসপত্র বাসা থেকে নিয়ে চলে আসলাম। আর ভাবছি, যারা আমার একটু ব্যথা সহ্য করতে পারতো না, যারা আমাকে ছাড়া এক মুহূর্ত চলতে পারতো না, আজ তারা আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি এসব ভাবছি আর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। আর ভাবতে ভাবতে কখন যে রাস্তায় চলে এসেছি আমি বুঝতে পারিনি। হঠাৎ আমার চোখে গাড়ির হেডলাইট থেকে আলো এসে পড়লো। তাই বামে তাকিয়ে দেখি একটা গাড়ি অনেক দ্রুত গতিতে আমার দিকে আসছে। আমি রাস্তা থেকে সরে যাব তারও সময় পেলাম না। তার আগেই গাড়িটা আমাকে ধাক্কা দিয়ে দিল আর আমি কয়েক মিটার দূরে গিয়ে পড়ি। তখন রাস্তায় বেশি মানুষ ছিল না, কিছু মানুষ ছিল। আর পুরো রাস্তা রক্তে ভরে গেছে। আর ওই সময় গাড়ি থেকে একটা বৃদ্ধ আর একটা মধ্যবয়সী মেয়ে বেরিয়ে আমার দিকে ছুটে আসে। আমি আর কিছু দেখার আগেই অজ্ঞান হয়ে যাই। আর যখন জ্ঞান ফিরে তখন দেখি একটা রুমে রয়েছি। আমি ভালো করে তাকিয়ে দেখি এই রুম মানে হাসপাতালে আছি, আর এটা একটু আধুনিক টাইপের। তখন একটা নার্স আসলো। হাউ আর ইউ ফিলিং নাও? নার্স, আমি এখানে কিভাবে আসলাম? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইয়োর ল্যাঙ্গুয়েজ, প্লিজ ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ওকে, হাউ ডিড আই গেট হেয়ার? যারা আপনাকে এখানে ভর্তি করেছে আমি তাদের কল করব এবং আপনি তাদের কাছ থেকে আপনার প্রশ্নের উত্তর জানতে পারবেন। প্লিজ আস্ক দেম টু কাম নাও। শিওর। নার্স চলে গেল। আর কিছুক্ষণ পরে 40 বা 45 বছরের একটা লোক ভিতরে আসলো। এসেই, তো কেমন লাগছে এখন তোমার? জি আলহামদুলিল্লাহ, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম? তুমি এখানে বিগত 5 বছর ধরে রয়েছো। কি 5 বছর ধরে আমি অজ্ঞান অবস্থায় এখানে আছি? আমার বাবা মা, আমার ছোট বোন, আমার পরিবার কোথায়? আমার জীবন থেকে 5টি বছর চলে গেল, আর আমি এখানে আসলাম কিভাবে? আমি তো রাস্তায় ছিলাম, কিছুই ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। তারপর আমি আবার অজ্ঞান হয়ে যাই। তার কিছুক্ষণ পরে আবার জ্ঞান ফেরে। আমি তাকিয়ে দেখি ওই আঙ্কেল আমার বাম পাশে, আর ডান পাশে আমার সমবয়সী একটা মেয়ে। আমার ডান পাশে একটা ডাক্তার রয়েছে। তখন, The patient's head was too much. Now it's fine. You can talk. Then I will go now. থ্যাঙ্কস ডক্টর। No need to thank. It's my duty. ডাক্তার চলে গেল। তখন, এখন শরীর ঠিক আছে? জি। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন রয়েছে। তুমি আগে পুরোপুরি সুস্থ হয়ে যাও, তারপর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। প্লিজ এখন বলুন, আমার জানা অনেক দরকার। প্লিজ আঙ্কেল। সরি, তুমি সুস্থ হও, তাহলেই সব বলবো। আমি তোমার রিলিজ করে দিব তা জেনে আছি। ততক্ষণে তুমি মারিয়ার সাথে কথা বলো, ঠিক আছে? আঙ্কেল চলে গেল। আমি চুপচাপ শুয়ে আছি। তখন মেয়েটি বলল, আপনি তো চিন্তা করেন না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
আমি সুস্থ হওয়ার জন্য চিন্তা করছি না, আমি আমার পরিবার নিয়ে চিন্তা করছি। এই 5 বছরে তারা কি অবস্থায় আছে, কেমন আছে, প্লিজ আমাকে বলেন আমি এখানে কিভাবে আসলাম। সরি বাবা, বললো শোনেন নাই। আপনি তো সুস্থ হলে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন, তার আগে না। আচ্ছা ঠিক আছে। আমি মারিয়া, আর আমার পাশে যিনি ছিলেন তিনি আমার বাবা। আর আমরা বাংলাদেশি, মানে আমরা বাঙালি। আর আপনার নাম কি? আমার নাম নাহিদ হাসান শান্ত। আপনার পরিবারে কে কে আছে? আমি, বাবা, মা আর পিচ্চি বোন রিয়া। আর আপনার? আমার পরিবার বলতে আমার বাবাই আছে। আমার মা আমাকে জন্ম দিতে গিয়েই না ফেরার পথে চলে গেছে। ও, আমি সরি আসলে। ও, তা ঠিক আছে, আমি কিছু মনে করি নাই। আমি আর মারিয়া কথা বলছি, তখন আঙ্কেল এসে, তুমি আজকে বাসায় যেতে পারবে, ডাক্তার তোমাকে রিলিজ দিয়েছে। আমি তো কিছু চিনি না, থাকবো কোথায়? কেন? আমাদের সাথে আমাদের বাসায় থাকবেন। কিন্তু কোনো কিন্তু না, মারিয়া ঠিক বলেছে, তুমি আমাদের সাথেই থাকবে। আচ্ছা ঠিক আছে, কি আর করার। আমাকে তারা হাসপাতাল থেকে বের করে গাড়ি করে তাদের বাসায় নিয়ে যাচ্ছেন। আমি রাস্তা আশেপাশে বিল্ডিংগুলো দেখে মনে হচ্ছে আমি বাংলাদেশে না অন্য কোথাও আছি। কিছুক্ষণ চলার পরে আমাকে তারা তাদের বাসায় নিয়ে যায়। আমি তাদের বাসা দেখে অবাক হয়ে যাই। কত বড় বাসা, আমার বাসা থেকে দ্বিগুণ হবে। তারা আমাকে একটা রুমের ভিতরে নিয়ে গেল, আর ভেতরটা একদম রাজপ্রাসাদের মতো। তখন তো শান্ত, কেমন লাগলো বাসা? মারিয়ামা, তুমি ওর নামও জেনে গেছো? বাবা, ওর নাম শান্ত, আর আমিও এখন থেকে বন্ধু, তাই না শান্ত? তো বলো, কেমন লাগলো আমাদের বাসা? অনেক সুন্দর তোমাদের বাসা। যা ভালো যে তোমার পছন্দ রয়েছে। এখন বিকেল হয়ে এসেছে, মারিয়ামা যাও শান্তকে তার রুম দেখিয়ে দাও। জি বাবা। আমাকে মারিয়া একটা রুম দেখিয়ে দিল। শান্ত, এটা তোমার রুম, পছন্দ হয়েছে? অনেক। তাহলে তুমি বিশ্রাম নাও, আর কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে ডাক দিও, আমি তোমার পাশের রুমে আছি, ঠিক আছে? তো বাই। মারিয়া চলে গেল। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আমি আমার পরিবারের কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ঘুমের মধ্যে আমার অনুভব হলো আমার গালে কেউ হাত রেখেছে, চুলে হাত বুলিয়েছে। আমি সাথে সাথে চোখ খুলে অবাক হয়ে গেলাম। আমি চোখ খুলে দেখি মারিয়া আমার মাথার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়েছে। আমার চোখ খুলতে দেখে সাথে সাথে আমার কাছ থেকে সরে গেল। আমি বিছানায় উঠে বসলাম। তখন কখন আসলে? এই তো কিছুক্ষণ আগে। তো এখন তোমার শরীর কেমন? এখন একটু সুস্থ বোধ করছি। ভালো, এখন নিচে চলো, আব্বু আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি এসো। মারিয়া চলে গেল। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। গিয়ে দেখে আঙ্কেল খাবার সামনে নিয়ে বসে আছে। আর আঙ্কেল, আমার জন্য অপেক্ষা করতে গেলেন কেন? আপনি খেয়ে নিতেন, আমি না হয় পরে খেয়ে নিতাম। একই কথা, তুমি আমাদের অতিথি, তুমি না খেলে আমরা কিভাবে খাই? এসো বসো। আমি মারিয়ার সামনাসামনি হয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি মারিয়া তার চেয়ার থেকে উঠে এসে আমার পাশের চেয়ারে বসে পড়লো। আমি ওইদিকে নজর না দিয়ে খেতে লাগলাম। কিন্তু খাওয়া দাওয়ার সময় মারিয়া আমাকে এটা ওটা আমার প্লেটে দিচ্ছে। আমি আরো বেশি অবাক হচ্ছি। আঙ্কেল মারিয়াকে কিছু বলছে না। মারিয়ার পাগলামি আর চোখে দেখছে, যেটা আমার চোখ এড়ালো না। আর মুচকে হাসতেছে। কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া শেষ হলো। আঙ্কেল হল রুমে বসে টিভি দেখছে। আর এদিকে মারিয়ার পাগলামি আমাকে হাজার কথা বলছে। আমি কি করছি, আমার পরিবার, আমি কোথায় থাকতাম, তারপর নিজে অনেক কিছু কথা বলে। কিন্তু হ্যাঁ, মেয়েটা খুব মিশুক প্রকৃতির। অনেক তাড়াতাড়ি আমার সাথে ওর ভাব জমে গেছে। আমি হঠাৎ বলে বসলাম, মারিয়া, এবার বলো আমি এখানে কিভাবে আসলাম, আর আমি এখন সুস্থ আছি। আমার কথা আঙ্কেল শুনে ফেলেছে। তখন এখন তোমার জানা দরকার, তাহলে শোনো। আমি বাংলাদেশে ব্যবসার কাজে গিয়েছিলাম, আর আমার সাথে মারিয়া বাংলাদেশ দেখতে গেছিল। আমি কাজ শেষ করে আমি আর মারিয়া গাড়ি করে বাসায় যাচ্ছি। তখন মারিয়া জেদ হলো সে নাকি গাড়ি চালাবে। আর আমি তার এই জেদের কারণে তাকে আমি গাড়ি চালাতে দিলাম। কিন্তু সে খুব গতিতে গাড়িটা চালাতে লাগলো। হঠাৎ তুমি রাস্তার পার হচ্ছিলে, আর ও গাড়িটা সামলাতে না পেরে তোমার সাথে ধাক্কা লাগে। আমরা তোমাকে ওই রক্তাক্ত অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বলল তোমাকে কোনো বাহিরের দেশে চিকিৎসা করাতে এনারা পারবে না। তাই আমি তোমাকে এখানে মালয়েশিয়ার নিয়ে আসি এবং হাসপাতালে ভর্তি করি, এবং তোমাকে জানতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর তুমি শরীর থেকে অনেক রক্ত
গিয়েছিল এবং মাথায় আঘাত লাগার কারণে তুমি প্রায় 5 বছর অজ্ঞান ছিলে। ডাক্তার অনেক চেষ্টা করেছে তোমার জ্ঞান ফেরানোর, কিন্তু পারে নাই। কিন্তু দেখো, আল্লাহর রহমতে 5 বছর পরে তোমার জ্ঞান ফিরলো। এখন তুমি সুস্থ। এই খবর আমার পরিবারকে কি জানানো হয়েছিল না? তোমার মোবাইল ভেঙে গিয়েছিল, তাই কাউকে খবর দিতে পারিনি। এবং পরে তোমার মোবাইলের সিম ঠিক থাকার জন্য অন্য মোবাইলে লাগিয়ে তোমার পরিবারের কাছে ফোন দেই। তখন একটা মেয়ে ফোন রিসিভ করে এবং তোমার কথা জিজ্ঞেস করলে বলে তোমাকে তারা চেনে না। তাই বাধ্য হয়ে তোমাকে আমাদের সাথেই রাখি। এবং মারিয়া ওই অ্যাক্সিডেন্টের পর থেকে কেমন চুপচাপ হয়ে গিয়েছিল, কারোর সাথে কথা বলতো না, সব সময় তোমার সেবা করত। তোমার জ্ঞান ফেরার আগ পর্যন্ত তোমার সেবা করত। বাবা, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও। ও অনেক বড় ভুল করে ফেলেছে। আঙ্কেল কি বলছেন? যা হয়েছে ভুলে যান, আর আমি কিছু মনে করি নাই। আচ্ছা, আমার মোবাইলের সিমটা কি পেতে পারি? এই মোবাইলে তোমার সিম দেওয়া আছে, আর আজ থেকে এটা তোমার মোবাইল। আমার তরফ থেকে মানা করতে পারবে না কিন্তু। আমরা কথা বলছিলাম, তখন মারিয়া দৌড়ে নিজের রুমে চলে গেল। শান্ত, তোমাকে একটা কথা বলি, রাখবে? মোবাইলটা পাশে রেখে। কি কথা আঙ্কেল? আমি চাই তুমি মারিয়াকে বিয়ে করো। কি বলছেন আঙ্কেল? দেখো, মাহারা মেয়ে আমার, আজ তোমার সাথে এমন হাসি খুশি পাগলামি কোনোদিনও দেখি নাই। প্লিজ শান্ত, আমাকে ফিরিয়ে দিও না। আঙ্কেল, আমার একটা অতীত আছে এবং আমি বিবাহিত। তুমি মিথ্যে বলছো। তুমি মারিয়াকে বিয়ে করতে না হয় তাই মিথ্যে বলছো। দরকার পড়লে তোমাকে আমি আমার সব সম্পত্তি দিয়ে দেব, তবু আমার মেয়েকে বিয়ে করো। আগে আমার অতীত জেনে নেন, তারপর না হয়। শুনি তোমার অতীত। আমি রুহি এবং ওইখানে আসার আগ পর্যন্ত সবকিছু বলে দিলাম। দেখো, এই মেয়ে হয়তো তোমাকে ডিভোর্স দিয়ে অন্য কারোর সাথে সুখের সংসার করছে, আর তুমি তাকে নিয়ে এখনো পড়ে আছো। আঙ্কেল, সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে ভালোবাসি। আর মূল কথা, আমি এখন ডিভোর্স পেপারে সাইন করি নাই। আচ্ছা, এখন যদি তোমাকে ডিভোর্স পেপার দেয়, তুমি সাইন করবে? আঙ্কেল আমার কাছে ডিভোর্স পেপার নিয়ে আসলো কোথা থেকে? আমার কথার আগে উত্তর দাও। সে যদি অন্য কাউকে পেয়ে খুশি থাকতে পারে, আমিও পারবো। হ্যাঁ, আমি সাইন করব। তাহলে এই নাও, সাইন করো। আঙ্কেল আমার হাতে পেপারটা দিল। আমি ভালো করে দেখতে লাগলাম, না এটা আসল। এবং আসল কথা, এখানে রুহির সাইনও আছে। কিন্তু আঙ্কেল কোথায় পেল এটা? কি এত ভাবছো? সাইন করো। সাইন করে দিলাম। তুমি হয়তো ভাবছো এটা আমার কাছে কিভাবে আসলো। তাহলে শোনো, তোমার মোবাইলে সিম লাগানোর পরে দীর্ঘ 2 মাস পরে একটা ফোন আসে, এবং ফোনটা ছিল একজন উকিলের। আর সে বলল তোমার আর তোমার বউয়ের ডিভোর্স পেপার রেডি, এবং তাই আমি ডিভোর্স পেপারটা নিয়ে নিই। আর তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেখলাম তোমাকে তোমার বউ রুহি তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই আমি এই পেপার আমার কাছে রেখে দেই। আঙ্কেল, আমার ভালোবাসা তো মিথ্যে ছিল না। বাবা, সব ভালোবাসা সত্যি হয় না। কিছু আছে যারা মিথ্যে ভালোবাসাকে সত্যি মনে করে, আর রুহিও ঠিক একই কাজ করেছে। আমি আপনার কথা বুঝলাম না। সময় হলো সব জানতে পারবে। আর আগামীকাল তোমাদের বিয়ে। আর এখন তুমি তোমার বউয়ের কান্না থামাও, যাও। আমি উপরে মায়ের রুমে চলে আসলাম। এসে দেখি মারে ঘুমে আছে। ওর মাথার পাশে গিয়ে বসলাম। অন্ধকার রুমে জানালা দিয়ে চাঁদে হালকা আলোতে মারিয়াকে একদম পরিমতো লাগছিল। ও চোখ দুটো ভুলে গেছে, কান্না করে অবস্থা করেছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আর এদিকে মারিয়া মাথায় কারো স্পর্শ পেয়ে প্রথমে ভুল মনে করেছিল, কিন্তু পরে আবার স্পর্শ পেলে তখন লাফ দিয়ে বিছানায় উঠে পড়ে। আর দেখে আমি সামনে বসে আছি। এদিকে মারিয়া হঠাৎ উঠে গেল। দেখে, কি হলো, উঠলে কেন? শুয়ে পড়ো। আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। চুপ হয়ে শান্তর চোখের দিকে তাকিয়ে আসি। কি হলো মারিয়া? তুমি কখন এলে? কি বলবো খুঁজে না পেয়ে। বেশিক্ষণ হয় নাই আসার। এসে দেখি তুমি ঘুমে আছো। আর এই অবস্থা করছো কেন নিজের? আমি বলেই মারিয়ার গালে হাত রাখলাম। মারিয়া আমার হাতে স্পর্শ পেয়ে নিজের হাত দিয়ে আমার হাত ধরে রেখেছে। মারিয়ার যেন এই স্পর্শ অনেক ভালো লাগে। তার সব দুঃখ দূর হয়ে গেল। মারিয়া আবার কান্না শুরু করে দিল। তখন আমি ওর চোখের পানি দেখে নিজের হাতে চোখের জল মুছে দিলাম। আমাকে ক্ষমা করে দিও শান্ত। আমার জন্য তুমি তোমার জীবন থেকেই 5টা বছর হারালে। আমাকে ক্ষমা করে দাও। আমি ওর চোখে পানি মুছে দিয়ে, এই 5 বছর হারিয়ে জীবনে একটা সত্যিকারের ভালোবাসা মানুষ পেলাম। সেটা মানে আমি মারিয়াকে ভালোবেসে ফেলেছি তার পাগলামি, তার শাসন করা, তার কথাবার্তায়। চুপ করে আসি। সত্যি মারিয়া, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মারিয়া। তোমার ওই মনে আমাকে এক বিন্দু জায়গা দিবে? তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজের কাছে খুব খারাপ লাগলো।
এবং যখন শুনি তুমি আর জ্ঞান ফিরে পাবে না, তখন নিজেকে অপরাধী মনে হতে লাগলো। আর তাই সারাক্ষণ তোমার সেবা করতাম নিজের এই পাপের জন্য। কিন্তু কখন তোমাকে ভালোবেসে ফেলেছি নিজেও জানি না। যখন শুনলাম তোমার জ্ঞান ফিরেছে, তখন মনে হচ্ছিল আমার জান ফিরে পেলাম। এবং এখন তুমিও আমাকে প্রপোজ করছো। আমি আজ অনেক খুশি, নিজের ভালোবাসার মানুষকে পেলাম। আমি আজ খুব খুশি। মারিয়া আমাকে জড়িয়ে ধরলো। তার আগে তোমাকে আমার অতীত সম্পর্কে জানাতে চাই। মারিয়া বুকে মুখ রেখে। আমি জানি সব বাবা অনেক আগেই বলেছে, আর আমার তোমার অতীত নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার শুধু তোমাকে পেলেই অনেক। এত ভালোবাসা আমাকে? আর জীবনের মা বাবার পরে সবচেয়ে তোমাকে বেশি ভালোবাসি। তোমার ওই ভালোবাসা যদি রুহির মতো মিথ্যে ভালোবাসা হয় তখন? আমার থেকে তোমার ভালোবাসা আলাদা করতে হলে আমার জীবন নিয়ে নিতে হবে। আর আমি তোমাকে সত্যি ভালোবাসি, মিথ্যা না। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো কাল তোমার বিয়ে। আমার কথা শুনে মারিয়া কান্না করতে লাগলো। তখন, আরে পাগলি, কার সাথে বিয়ে হবে জানো? না, আর জানতেও চাই না। আমি শুধু তোমাকে বিয়ে করব, আর কাউকেই না। আরে পাগলি, কাল আমার সাথে তোমার বিয়ে হবে, তোমার বাবা ঠিক করলো। সত্যি? খুশিতে আমার বাম গালে একটা পাপ্পি দিল। এটা কি হলো? এটাকে আদর বলে। কেন, ভালো লাগেনি? জানি, কিন্তু এক গালে দিলে কেন? দু গালে দাও, নাহলে পাপ হবে। যা ফাজিল। তুমি দিবে না? না, দিব না। কি করবে? ঠিক আছে বলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইলাম। মারিয়া এটা দেখে আমাকে, আমার বাবুটা কি রাগ করেছে? কে তোমার বাবু? এই, তুমি আমার মিষ্টি বাবু। আমি কারো বাবু হই না। ঠিক আছে, এসো, অন্য গেলে আদর করে দিই। লাগবে না বলে বিছানা থেকে উঠতে যাব, তখন মারিয়া আমাকে অবাক করে দিয়ে আমার ঠোঁট জোড়া দখল করে নিল। আমার মাথার পিছনে চুল খামছে ধরে প্রায় 10 মিনিট লিপ কিস করলো, তারপর ছাড়লো। কি হলো? আমার বাবুটা রাগ কমেছে নাকি আসে? রাগ পানি হয়ে গেছে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। কেমন লাগলো গো আমার আদর? বলার বাহিরে। এখন ঘুমিয়ে পড়ি, চলো। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি যাই। না, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। দেখো, বিয়ের আগে এসব ঠিক না। আমি কিছু শুনতে চাই না। আমি তোমার সাথে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো, মানে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে বাবা। আমরা ঘুমিয়ে পড়লাম। মারে আমার বুকে মাথা রেখে বাচ্চাতো মতো ঘুমিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে আমার সব অতীত ভুলে গেলাম। কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানি না। সকালে উঠে দেখি মারে এখনো ঘুমিয়ে আছে, তাই ওকে ডাকলাম না। আমি উঠে ফ্রেশ হয়ে রুমের বাইরে গিয়ে দেখি বাড়ি সাজানো হচ্ছে। তখন আঙ্কেল আমাকে দেখে, ও শান্ত, ঘুম কেমন হলো? ভালো, কিন্তু এখানে এসব কি হচ্ছে? মানে এই বাড়ি সাজানো? কেন ভুলে গেলে আজ তোমার আর মারিয়ার বিয়ে? ও, মাথায় ছিল না, সরি আঙ্কেল। আজ থেকে আঙ্কেল না, বাবা বলে রাখবে। বাবা কথাটা শুনে বাবা মার কথা মনে পড়ে গেল। কেমন আছে তারা কে জানে। মনে মনে ভাবতে লাগলাম। ভাবতে ভাবতে কখন যে চোখ থেকে 2-1 ফোঁটা পানি পড়ে গেল বুঝতে পারিনি। আঙ্কেল তা দেখে, আরে কান্না করছো কেন পাগল ছেলে? না মানে বাবার কথা খুব মনে পড়ে গেল। আজ তো খুশির দিন, আর আজ বিয়ের পরে তোমার সাথে স্পেশাল কিছু অপেক্ষা করছে। মানে বুঝলাম না। এটা মনে রেখো, আজ তুমি একটা অনেক বড় সারপ্রাইজ পাবে। কি সারপ্রাইজ? সারপ্রাইজ বললে তো আর ওটা সারপ্রাইজ থাকবে না, তাই না? তাও ঠিক। এখন মারিয়াকে ঘুম থেকে তোলে তুমি আর মারিয়া শপিং করতে যাও। আঙ্কেল। ও সরি বাবা, এসবে কি দরকার ছিল? না, এটা বলে চলবে না। আমার জামাইকে আমি দিব, তোমার সমস্যা আছে? কিন্তু। কোনো কিন্তু না, যাও মারিয়াকে ডেকে শপিং করতে যাও। আর এই নাও আমার ক্রেডিট কার্ড, যা পছন্দ হবে তাই নেবে, টাকা নিয়ে ভাববে না। বাবা, এটা একটু বেশি হচ্ছে না? কোনো বেশি হচ্ছে না, যাও। আপনার ইচ্ছা। আমি এসে দেখি মারিয়া ঘুম থেকে উঠলো। উঠে এদিক ওদিক তাকে দেখে আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। তা দেখে রেগে চোখ লাল হয়ে গেছে। তখন আমি ওর কাছে গেলাম। তা কেমন ঘুম হলো? মারিয়া চুপ করে আমার দিকে রাগে ভেবে তাকিয়ে আছে। মারিয়া, এভাবে তাকিয়ে আছো কেন? আমার ভয় করছে। আমি বলা মাত্রই মারিয়া আমাকে মারতে আসে। কুত্তা, তোকে আমি আমার সাথে ঘুমাতে বললাম না, আর তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে এসে বলছিস কেমন ঘুম হলো? আরে আমার কথা শোনো, আমি এখানে ঘুমিয়েছিলাম তোমার সাথেই। এখন উঠে তোমার বাবার সাথে কথা বলতে গিয়েছিলাম। তুই মিথ্যা বলছিস। না বিশ্বাস হলে তোমার বাবাকে বলো। আচ্ছা, বিশ্বাস করলাম।
এখন কাছে এখানে এসে বসো। বলো। একটা মর্নিং কিস দাও। আমি পারবো না। তুই দিবি, তোর ঘাড় দেবে, দে বলছি। আচ্ছা, একটা, তার বেশি না। ওই কোথায় কিস দিচ্ছ? তো কোথায় দিবে? কোথায় আবার? এখানে। আমি পারবো না। তোরে বলে আমার ঠোঁট দখল করে নিল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। মারিয়া আমার মাথার পিছনে চুল খামচে ধরে রেখেছে। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু মারিয়া আমাকে ছাড়ছে না। আমি জোর করে ছাড়িয়ে নিয়ে দুজনে হাঁপাচ্ছি। তখন কি হলো? সারিয়ে নিলে কেন? আরেকটু হলে তো গেছিলাম। অনেক হয়েছে, এখন ওটা ফ্রেশ হয়ে নাও। আমি আর তুমি শপিংয়ে যাব। শপিং? ইয়ে। আমি আর মারিয়া শপিংয়ে গেলাম। গিয়ে অনেক জামা কাপড় কিনলাম, সব মারিয়ার পছন্দের। আর মারিয়া আমার পছন্দের জামা কিনছে। কেনাকাটা শেষ করে বাসায় আসলাম। এসে অবাক, এত তাড়াতাড়ি সব কাজ শেষ। পুরো বাসা একদম লাইটিং দিয়ে সাজানো। ভিতরে অনেক মেহমান চলে আসছে। আঙ্কেল আমাকে আর মারিয়াকে রেডি হতে বলল, এখন কাজী সাহেব আসবে তাই। মারিয়াকে তার বান্ধবীরা মিলে রেডি করতে নিয়ে গেল, আর আমিও রেডি হয়ে নিলাম। এদিকে জামাই সেজে বসে আছি। কিছুক্ষণ আগে কাজী সাহেব আসলো। তারপরে মারিয়া কানা হলো। মারিয়া সিঁড়ি দিয়ে বউ সেজে নামছে, দেখে চোখ সরাতে পারছি না। তা দেখে মারিয়া এক বান্ধবী বলল, এত দেখেন না, বিয়ের পর সব সময় দেখতে পাবেন। ওর কথা শুনে যারা বাংলাদেশি মেহমান ছিল তারা বুঝতে পেরে হাসলো। আমি লজ্জায় চুপচাপ বসে আছি। অবশেষে বিয়ের কাজ সম্পন্ন হলো। তখন আঙ্কেল, শান্ত, তোমাকে একটা সারপ্রাইজ বলছিলাম না, এখন দেখতে পারবে। দেখি। আমি আর অপেক্ষা করতে পারছি না। আপনারা বাইরে কেন? তাড়াতাড়ি ভেতরে আসেন। আঙ্কেলের কথায় যারা ভিতরে আসলো তাদের দেখে আমার চোখে পানি চলে আসলো। মনের মধ্যে রাগ, অভিমান সব জেগে উঠলো। তাদের সামনে কেমন অস্বস্তি বোধ করছি, কারণ তার আর কেউ না। আমার বাবা, মা, রিয়া আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। কোথায় চলে গিয়েছিলিস ভাইয়া তুই? চুপ করে বাবা মার দিকে তাকিয়ে আছি। কি হলো ভাইয়া? তুই তোর বোনের সাথে কথা বলবি না? আমি চুপ করে আছি। ভাইয়া, ভুল তো বাবা মা করেছে, আমি তো করি নাই। তাহলে আমার সাথে কেন কথা বলছিস না? আমি ছোট বোনের সাথে কথা না বলে থাকতে পারি না। রিয়ার চোখের পানি মুছে দিয়ে, আমাকে কথা দে আর কোনোদিন ছেড়ে যাবি না। গেলে? এবার গেলে তুই যেখানে যাবি সেখান থেকে তুলে নিয়ে আসবো, বুঝলি? ওরে পাগলি। তুই পাগল, আমি না। সর দেখি, ভাবিকে দেখি। রিয়া মারিয়ার কাছে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। তখন মা বাবা আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে আছে। এইভাবে তাকিয়ে থাকা দেখে নিজের মধ্যে সব অভিমান, অভিযোগ পানি হয়ে গেল। আমি মাকে সোজা জড়িয়ে ধরে কেঁদে দিলাম। হে পাগল ছেলে, কাঁদছিস কেন? আজ তো খুশির দিন। তো তুমি কান্না করছো কেন? এটা খুশির কান্না, নিজের ছেলের প্রতি আজ কত বছর পরে ফিরে পাওয়ার কান্না। আজ তো নতুন জীবন শুরু, এটাই কান্না, মানায় না। আমি তো এখন কেউ না। তারপর বাবা আমার কাছে আসলো। নিজের ছেলেকেই চিনতে পারলাম না, ক্ষমা করে দিস শান্ত, তোর বাবা হওয়ার। বাবা আর কিছু বলুক তার আগে আমি বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা হয়ে সন্তানের কাছে ক্ষমা চাচ্ছ কিভাবে? তুমি আমার বাবা, তুমি আমাকে মারো, কাটো, তবু আমি তোর পায়ে পড়ি। আমার কাছে ক্ষমা চেও না। বাবা হয়ে যে সন্তানকে বিশ্বাস করতে পারে না, সে কেমন বাবা? ওটা তুমি ভুল বুঝেছিলে। না হলে আমি জানি আমার বাবা আমাকে কোনো সময় অবিশ্বাস করতে পারে না। ওটা সব রুহির জন্য হয়েছিল। আচ্ছা, ছেলেটা সব ভুলে নতুন করে জীবন শুরু করেছে, আর তুমি কি শুরু করলে? হ্যাঁ, তাই তো, আজ খুশির দিন। ভাইয়া, ভাবি একদম। মারে একটু লজ্জা পেল। তা মা, আমার ছেলে কি সত্যিকারও ভালোবাসে তো? মিথ্যা ভালোবাসলে 5 বছর ওর জন্য অপেক্ষা করতাম না মা। বাহ, আমার এই বৌমা পছন্দ হয়েছে। বাবা, আমি চলে আসার পরে রুহির কি হয়েছিল? এই খুশির সময় ওই মেয়ের কথা কেন বলছিস? ঠিক আছে, আমি বলছি কি হয়েছিল। তুই চলে যাওয়ার কয়েকদিনেই সব ঠিকঠাক ছিল, কিন্তু একদিন আমি রুহি আর ওর বয়ফ্রেন্ডের কথা শুনি যে তারা কিভাবে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, এবং পরে আমি খোঁজ নিয়ে দেখি আসল দোষী রুহি ছিল, এবং রোহিত তোর আর ওর ডিভোর্সের পেপারও বানিয়ে নিয়েছিল। তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হলো। আমার তাকে তার বাসায় পাঠিয়ে দেয় এবং তোকে অনেক খুঁজি কিন্তু পাই নাই। আর আজ তোর শ্বশুরমশাই তোর খবর দেয়, আর রুহি ওর বাড়ি গিয়ে তার বাবা মাকে জোর করিয়ে এই শাকিলের সাথে বিয়ে করে। কিন্তু ওই শাকিল রিয়াকে ভুলিয়ে ভালিয়ে তার বাবার সব সম্পত্তি তার নিজের নামে লিখে নেয় এবং রুহিকে দূরে ফেলে দেয়। এটা যখন রুহির বাবা বুঝতে পারলো, তখন রুহিকে অনেক কথা শুনিয়েছে,
এর কিছুদিন সব ঠিক থাকলেও রুহির পরিবারকে রুহির জন্য অনেক অপমান সহ্য করতে হয়। রুহিকে অনেক অনেক কথা বলে, বাবা ও একটা মেয়ে ছিল, তাই এই সব অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। তার 1 বছর পরে ওই শাকিলকেও পুলিশ ধরে এবং সব সম্পত্তি রুহির বাবাকে ফিরিয়ে দেয়, কিন্তু তারা সব পেলেও তার মেয়েকে হারিয়ে ফেলে। এই নিয়ে তারা এখনো আফসোস করে। আমার রুহির কথা শুনে খারাপ লাগলো। আসলে ভালোবাসা চেনা অনেক কষ্টের, কিন্তু রুহির মিথ্যা ভালোবাসার পিছনে সত্যিকারের ভালোবাসাকে হারিয়ে ফেলে। আমরা মারিয়াকে নিয়ে নিজের বাসায় চলে আসলাম। এসে বাসর ঘরে ঢুকে চারিদিকে তাকে দেখছি সব আগের মতোই, শুধু মানুষটা পরিবর্তন হয়ে গেছে। এখনো এই রুমে মনে হচ্ছে রুহি আমার সাথে রেগে কথা বলবে, কিন্তু নিয়তি আমি এসব কি ভাবছি। কি হলো, রুহির কথা মনে পড়ছে? প্রথম ভালোবাসা ভোলা বড় মুশকিল। চলো তাহলে নতুন করে শুরু করি। সবকিছু সময়ের সাথে চলে গেল, কি হলো বোঝা গেল না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমি সোজা মারিয়াকে কোলে তুলে নিলাম। আমার কাছ থেকে কে তোমাকে ছাড়াবে শুনি? এই কি করছো, পড়ে যাবো তো। কেন, বিশ্বাস নাই নাকি? বিশ্বাস না হলে তোমাকে দোয়া পড়ে বিয়ে করতাম না মশাই। আমি মারিয়াকে বিছানায় শুয়ে দিয়ে ওর উপর চড়ে বসি। তখন এই কি করছো? কেন, তুমি তো নতুন করে শুরু করতে বললে। আমি ওইসব শুরু করতে বলি নাই। আমি মায়ের কাছে গেলাম। ওর ঠোঁটের কাছে আমার নিঃশ্বাস ওর মুখের উপর পড়তেছে। মারিয়া আরো ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। আমি এবার দেখি মারিয়ার ঠোঁট কাঁপতেছে। আর মারিয়ার ঠোঁটে ঠোঁট রাখার সাথে সাথেই মারিয়া আমার মাথায় চুল খামচে ধরেছে। মারিয়া চোখ বন্ধ করে আমার স্পর্শ ফিল করছে। তার কাছে এই অনুভূতি নতুন, কিন্তু তার কাছে এসব ভালো লাগছে। আমরা ভালোবাসার গভীর সমুদ্রে ডুবে গেলাম। আর এইভাবে আজকের গল্পটা এখানে শেষ হয়ে গেল। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বিমানের সিটে বসে আছি আর ভাবতেছি পুরনো কথাগুলো, যাদের জন্য আমি আমার পরিবার থেকে আলাদা, যাদের জন্য আমি একা চলতে শিখে গেছি। সবার জীবনে কিছু ঘটনা থাকে যা তাকে প্রতিনিয়ত তার হৃদয়টাকে কুরে করে খায়। এসব কথা ভাবতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তার টেরও পাইনি। যখন ঘুম ভাঙলো তখন দেখি বিমান বাংলাদেশে ল্যান্ড করেছে। নিজ দেশে মাটিতে ফিরে আসতে পেরে নিজের মনের ভিতরে আজ খুব খুশি খুশি লাগতেছে। বিমান থেকে নেমে দেখি আমার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আফজাল চাচা। কেমন আছো চাচা তুমি? আলহামদুলিল্লাহ ভালো বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। গাড়িতে উঠে বসো, অনেক বেলা হয়েছে, বাসায় যেতে হবে। তারপর আমি গাড়ি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নেই। কিছুক্ষণ পরে স্যার ফোন দেয় আমাকে। কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। কখন এসে পৌঁছেছো বাসায়? কিছুক্ষণ আগে স্যার। এখন তাহলে রেস্ট নাও, আর আগামীকাল একটু আমার বাসায় এসো তুমি, তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আগামীকাল বিকালে যাব আপনার বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ছাদে যাই মনটাকে একটু ফ্রেশ করতে। বিকেলে পোশাক পরে বড় স্যারের বাসায় যাওয়ার জন্য তৈরি হই। চাচাকে নিয়ে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিই। ও আপনাদের তো পরিচয় দিতে ভুলে গেছি, আমি তরিকুল ইসলাম। আমার সম্পর্কে বাকি সব গল্পের ভিতরে জানতে পারবেন। এখন আমি আমার সম্পর্কে আর কিছু বলতে পারবো না। কিছুক্ষণের ভিতরে স্যারের বাসায় পৌঁছে গেলাম। তরিকুল, তোমাকে যার জন্য আমি বাসায় ডেকেছি সেটি হলো তুমি জাতিসংঘের শান্তি মিশনের কাজ শেষ করে আসছো, আর তাই আমি তোমাকে একটা কাজ দিতে চাই। এই কাজটা নিয়ে সিআইডি অনেকদিন যাবৎ তদন্ত করছে, কিন্তু তারা কোনো ক্লু পাচ্ছে না। তাই তারা ওইখানে নতুন একটা মেয়ে সিআইডি অফিসার যোগ করেছে। আমি চাই এই কাজটা তুমি সমাপ্তি করো। আমার বিশ্বাস তুমি এই কাজটা পারবে। তুমি পারবা নারী পাচার ও মাদকের হাত থেকে, যুব সমাজ এবং সকল সমস্যার হাত থেকে দেশকে রক্ষা করতে। তরিকুল, তুমি এই মিশনের জন্য আগামীকাল বরিশালে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। বাসে এসে ভাবতেছি যে শহর ছেড়েছি বহু বছর আগে, সেই শহরে এখন আবার ফিরে যেতে হবে। সকালে গাড়ি নিয়ে বের হলাম সেই চেনা পরিচিত শহরে। ঢাকা থেকে বরিশালে এসে পৌঁছে স্যারকে ফোন দিলাম। স্যার একটু সরকারি খরচে ফ্ল্যাট ভাড়া করে দিল আমাকে। আমি গাড়ি পার্ক করে রুমে প্রবেশ করলাম। ফ্রেশ হয়ে নিচে এসে কিছু খাবার খেয়ে রুমে এসে বিছানায় শুয়ে আমার পুরনো সিমটাকে অন করলাম। আজ প্রায় অনেক বছর পর এই সিমটাকে অন করলাম। অন করে যখন ফোনের কন্ট্যাক্ট নাম্বারগুলো চেক করা শুরু করলাম, তখন একটি নাম্বার দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। সবকিছু বাদ দিয়ে সাকিবের ফোন নাম্বার বের করে ওকে ফোন দিলাম। কিছুক্ষণ পরে সাকিব ফোনটি ধরলো। আসসালামু আলাইকুম, কেমন আছো তরিকুল? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ ভালো। তোর তো কোনো খবরই নাই, তুই এতদিন পরে ফোন দিলি কেন? তোকে আমি প্রায় 1.5 বছর আগে অনেকগুলো ফোন দিয়েছিলাম,
কিন্তু তোর ফোন বারবার বন্ধ পাইছি। কিসের জন্য ফোন দিছিলি? তোর আদরের ছোট বোন আজ প্রায় 2 বছর যাবৎ অসুস্থ। ও তোর জন্য সারাক্ষণ কান্না করে, আর তার জন্যই তোকে ফোন দিচ্ছিলাম। তুই কোথায় আসস? এখন আমি কলেজ মাঠে আছি। তুই একটু পার্কে আয়। আমি এখনই সেখানে আসতেছি। তোকে তো দেখে চেনাই যাচ্ছে না। ও তাই? সাকিব, আমাদের বাসা কি এখনো সে আগের জায়গায় আছে? ও আচ্ছা, ঠিক আছে। এটুকু কথা বলে এক রিক্সা নিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাসার গেটের সামনে এসে আমি তো পুরোই অবাক, কেননা আমি যখন বাসা থেকে চলে গেছিলাম তখন আমাদের বাসায় এমন ছিল না। পুরনো ঘর ভেঙে এখন বড় বাড়ি তৈরি করা হয়েছে, অনেক বড় বাড়ি, যা দেখতে একদম রাজপ্রাসাদের মতো। কেননা আব্বু একজন নামকরা ব্যবসায়ী। আমি রিক্সা ভাড়া দিয়ে বাসার ভিতরে প্রবেশ করলাম। যদিও আমাকে কেউ এখন চিনতে পারবে না। আমি বাসার ভিতরে প্রবেশ করে দারোয়ানের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ফারিয়ার রুম কোনটা? আপনি কে? আর আপনাকে কেন আমি মেম সাহেবের রুমের কথা বলবো? আপনি ফারিয়ার কাছে গিয়ে এই কাগজটা দিবেন, তারপর ও যা বলবে তাই করবেন। আচ্ছা ঠিক আছে, দেন। দারোয়ান চিঠিটা নিয়ে ভিতরে গিয়ে ফিরে এসে বলল যে আপনাকে ম্যাম নিয়ে যেতে বলেছে তার কাছে, আপনি চলেন আমার সাথে। তারপর আমি তার সাথে ফারিয়ার রুমে গেলাম। আমিও রুমে প্রবেশ করার পর দারোয়ান চলে গেল। আমি ফারিয়ার দিকে তাকানোর পরে দু চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। আগে কতটা সুন্দর ছিল আমার বোন, আর আজ সেই বোনকে চেনা যাইতেছে না। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমাকে জড়িয়ে ধরে কথা বলতেছে ফারিয়া। তোদের দয় ভালো আছি, তোর এমন অবস্থা হলো কেমন করে? ভাইয়া, তা তো আমি নিজেও বলতে পারি না। আচ্ছা ঠিক আছে। ফারিয়া শুকিয়ে গেছে অনেকটা। ওর চেহারা দেখলে নিজে খুব খারাপ লাগে। খারাপ লাগাটা স্বাভাবিক। পৃথিবীর সকল ভাই তার কলিজা বোনকে কতটা ভালোবাসে সেই ভাই বোনই ভালো জানে। এমন সময় স্যারের ফোন। তরিকুল, তোমার কাজে সাহায্য করার জন্য কিছু অফিসার তোমাকে দেয়া হয়েছে। তারা পটুয়াখালী ক্যান্টনমেন্টে থাকে। আগামীকাল সকালে তোমার কাছে গিয়ে পৌঁছবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যারের সাথে কথা বলার পরে একটি মেয়ে রুমের ভিতরে প্রবেশ করে, খুব জোরে চিৎকার দিল। মেয়েটির চিৎকার শব্দ শুনে বাসার সবাই ফারিয়ার রুমে চলে আসলো। আমার আব্বু আম্মু, বড় দুই ভাই তারাও আসছে। তাদের সাথে দুইজন অপরিচিত মেয়ে দেখলাম। আমার ধারণা তারা হয়তো বড় দুই ভাইয়ের বউ হবে। তাহলে এই মেয়েটাকে? কি হয়েছে এখানে নীল? এই ছেলেটি দেখুন ফারিয়াকে কিভাবে জড়িয়ে ধরেছে। এই মেয়ে, তোমার কি হয়েছে? এত সবকিছু নেগেটিভ ভাবো কেন? এই ছেলে, তুমি কে? আর তুমি আমার মেয়েকে অমন করে ধরে আছো কেন? ফারিয়া, আমি গেলাম, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। আমার পরিচয় জানতে চাইলে ফারিয়ার কাছ থেকে জেনে নেবেন। তোমার পরিচয় ফারিয়া নয়, তুমি নিজেই দিয়ে যাও। আমি হলাম তরিকুল ইসলাম, এবারই ছোট ছেলে, যাকে 5 বছর আগে বিনা অপরাধে বাসা থেকে তোমরা বের করে দিয়েছিলে। আমি হলাম সে তারিকুল ইসলাম, যে কিনা বারবার হাত জোর করে বলেছিলাম তোমাদের যে আব্বু আম্মু আমি কোনো অপরাধ করিনি। সবার কাছে বলেছিলাম সেদিন, কিন্তু তোমরা আমার কথা কেউ সেদিন বিশ্বাস করোনি। আমি হলাম সে তারিকুল ইসলাম, যার কথা তোমরা অবিশ্বাস করেছিলে। তোমরা একটি মেয়ের কথা বিশ্বাস করেছো। তোমরা সবাই নিজেদের বাসা মানুষকে বিশ্বাস করো না। তোমরা সবাই সিমির কথা সেদিন বিশ্বাস করেছো। আমাদের ভুল হয়ে গেছে বাবা, তুই আমাদের সকলকে ক্ষমা করে দে। আপনাদের আমি অনেক আগে মাফ করে দিয়েছি। তাহলে আজ থেকে তুই আমাদের সাথে থাক বাবা। সেটা আর কখনো সম্ভব না। দেখ বাবা, তুই আর না করিস না, আমাকে আর তুই কষ্ট দিস না। আম্মু, আমি শুধু তোমার জন্য থেকে গেলাম, তবে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমাকে তোমার রুমে নিয়ে চলো। আম্মু, তোমার কাছ থেকে আমি কখনো কিছু লুকাইনি, আজকেও লুকাবো না। আমি বরিশালে আসছি কিছু কাজের জন্য, যার জন্য আমি বাসায় থাকতে পারবো না। আমি যদি এখানে থাকি তাহলে আমি আমার কাজ সঠিকভাবে শেষ করতে পারবো না। কি এমন কাজ যার জন্য তুই বাসায় থাকতে পারবি না? তোমাকে তা আমি কিছুদিন পরে বলবো, ওকে? আচ্ছা ঠিক আছে। আম্মু, নীলা নামের মেয়েটিকে? তোর মেজ ভাইয়ের শালি। ও কিছুদিন এখানে থাকবে। ও একজন সিআইডি অফিসার। নীলা কিছু কাজের জন্য আমাদের এখানে আসছে। নীলা এখন থেকে আমাদের এখানেই থাকবে। আমি যাকে খুঁজতে চাইছিলাম সে ঘুঘু নিজে ফাঁদে এসে পা দিল। কি ভাবতেছিস? কিছু না, আমার কিছু কাজ আছে, আর তুমি খাবার দাও। আর ফারিয়াকে আমি আমার এক পরিচিত ডাক্তার দেখাবো আগামীকাল। তুমি সকালে তৈরি হয়ে থেকো। আম্মু খাবার দিতে চলে গেল। কিছুক্ষণ পরে নীলা আমার রুমে এসে বলতেছে, কেমন আছেন বিআই সাহেব? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তারপর নীলা যা বললো তা শুনে আমি তো অবাক, কেননা ও আমাকে বলতেছে, আপনি কি সিমিকে খুব ভালোবাসতেন? আপনি সিমির কথা জানলেন কি করে? ফারিয়া আমাকে আপনার সম্পর্কে সবকিছু অনেক আগেই বলেছে। সব বলে দিয়েছে আপনাকে? হুম। মান সম্মান তো আর কিছু থাকলো না। খাবার খেতে চলুন, আর অতীতকে ভুলে বর্তমানকে নিয়ে ভাবুন, কেমন?
আমিও থেমে থাকার ছেলে নই। সকল কিছু ভুলে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য লড়াই করে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য চেষ্টা করতেছি। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে একটি কথা মনে রাখবেন, আপনি হেরে যাওয়ার নাম জীবন নয়, সবকিছু ভুলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। তারপরে রাতে খাবার খেয়ে বাসা থেকে আমার ফ্ল্যাটে চলে আসি। রাতে রুমে বসে ল্যাপটপ অন করে সেখানকার সবকিছু ভালো করে জেনে নিতেছি। কিছুক্ষণ কাজ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গিয়ে নাস্তা খেয়ে রুমে আসি। এর ভিতরে স্যার ফোন দেয়। তরিকুল, তোমার কাছে কিছু অফিসার কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাবে। তোমরা আজ থেকে কাজে লেগে পড়ো। আমাদের হাতে সময় আছে মাত্র 5 দিন, সেটা মাথায় রেখে কাজ করো, কেমন? ঠিক আছে স্যার। কিছুক্ষণের ভিতরে 3 জন অফিসার আসলো। তাদের সাথে পরিচিত হয়ে নিলাম। আমরা কিছুক্ষণের ভিতরে মিশনে নেমে পড়ব, কেননা আমাদের উপর মহল থেকে 5 দিনের সময় দিয়েছে কাজটি শেষ করতে। আম্মু, তুমি ধাপ মেডিকেলে ফারিয়াকে নিয়ে যাও, বাকিটা আমি সব বলে দিচ্ছি ওইখানে ফোন করে। অফিসার, আপনারা সবাই আপনাদের পরিচয় দেন। স্যার, আমি হলাম সাকিব। স্যার, আমি রাফি। স্যার, আমি তাফসির। এখন আমরা সবাই এখানকার সবচাইতে বড় এবং নামকরা কলেজটি পর্যবেক্ষণ করতে যাব। যদি কোনো ক্লু পাই তাহলে তো ভালো। কলেজে গেট দিয়ে ঢুকতেছি, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগে আর গালে ঠাস ঠাস করে আওয়াজ আসলো। আমি ঘুর কাটিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি এ তো নীলা। সরি, আসলে বুঝতে পারিনি যে আপনি আমাকে ধাক্কা দিচ্ছেন। ও ঠিক আছে। আপনি হঠাৎ আমাদের কলেজে কি মনে করে আসলেন স্যার? তারপরে অপরিচিত মেয়েকে ধাক্কা দেওয়া, এগুলো যে করেন তা কি আপনার গার্লফ্রেন্ড জানে? যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। এই প্যার আমাকে ছাড়বে না মনে হয়। কি হলো, চুপ করে আছো কেন? তারপর নীলা আমার হাত টানতে টানতে কলেজে এক সাইডে নিয়ে আসলো। তুমি বরিশালে আসছো তা আমাকে বলনি কেন? তোমার যে আব্বু আম্মু আছে তা আমাকে বলনি কেন? কি হলো, কথা বলো। কথা হলো নীলা রাগে মুডে আমাকে বলল, কেন বলেনি তা তো বুঝতে পারছো, গতকাল তাই না? আরেকটু কথা, বিয়ার আগে তো শ্বশুরবাড়ি থাকছে না, এমন কপাল কয়জনের আছে? তুমি যে সিমি নামের কোনো মেয়েকে নিজের জীবনের চেয়েও ভালোবাসতে, তা আমাকে বলনি কেন? পুরনো স্মৃতি স্মরণ করতে চাই না তাই। তোমার বুকে এতটা কষ্ট, তারপরেও তুমি আমাকে তা না বলে সবসময় হাসি খুশি থাকো সবার কাছে। তোমাকে বোঝা বড় তাই। তোমাকে গতকাল বাসায় দেখে অনেক খুশি হয়েছিলাম, তবে মেজাজটাও গরম হয়ে গেছিল তোমার প্রতি, তাই গতকাল তোমার সাথে অমনভাবে কথা বলেছি। প্লিজ ক্ষমা করে দাও। ভালোবাসা মানুষকে কখনো মাফ না করে থাকা যায় বলো? এই জন্যই তোমাকে আমার বেশি ভালো লাগে। আচ্ছা, তুমি কলেজে আসছো কিসের জন্য? কলেজটিতে ঘুরতে আসছি। নীলা, তুমি তো একজন সিআইডি অফিসার, তা আমাকে আগে বলনি কেন? তার জন্য সরি, আর কখনো এমন হবে না। আপনারা হয়তো কিছু বুঝতে পারছেন না। নীলা হলো আমার গার্লফ্রেন্ড। ওর সাথে আমার প্রায় 2 বছর যাবৎ পরিচয়। ওর সাথে একটি অনুষ্ঠানে ঢাকাতে দেখা হয়, তারপরে ভালোবাসা তৈরি হয়। এরপর থেকে শুরু হয় আমাদের জীবনের নতুন পথ চলা। তবে আমার আসল পরিচয় ও আজ পর্যন্ত জানে না। ও জানে যে আমি একজন সাধারণ মানুষ। চলো তুমি আমার সাথে, তোমাকে আমি কলেজটিকে ভালো করে ঘুরিয়ে দেখাই। আমি চোখের ইশারায় তাফসিরদের পিছনে পিছনে আসতে বলি আর সব দিকে ভালো করে পর্যবেক্ষণ করতে বলি। নীলা আমাকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছে। হঠাৎ করে আমার চোখ দুটি আটকে যায়, কেননা একটি ছেলে কলেজের পিছনে এসে একটি ব্যাগে করে কি যেন নিয়ে যাইতেছে, আর সে ছেলেটি কাজটি খুব ভয়ের সাথে করতেছে। ছেলেটিকে দেখে আমার সন্দেহ হলো কিছুটা, তাই তাফসিরকে চোখের ইশারায় ছেলেটিকে ফলো করতে বললাম। চলো আমরা দুজনে একটি গাছের নিচে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে, যা খুবই জরুরি কথা। ওকে, তাহলে একটি গাছের নিচে বসে কথা বলি। গাছের নিচে বসার পর নীলা আমার কাঁধে মাথা রেখে বসে থাকে। কিছুক্ষণ পরে নীলা বলে, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কথাগুলো বলবো যে কেমন করে সেটাই ভাবতেছি। তুমি কথাগুলো অন্যভাবে নিও না, কেমন? বলো। আসলে আমার বিয়ে ঠিক করেছে বাসা থেকে, এখন তুমি কিছু একটা করো। তুমি নিজে বলো, আমি এখন তোমার জন্য কি করতে পারি? তুমি আমার বাসায় গিয়ে আমাদের কথা বলো। আমার কেন চাকরি নেই সেটা তুমি ভালো করে জানো অনেক আগে থেকেই। আমি নিজের খরচ অনেক কষ্ট করে জোগাড় করে চলাফেরা করি। তোমাকে বিয়ে করলে কি করে খাওয়াবো বলো? আমার যে চাকরি আছে তা ভুলে গেছো? তাছাড়া তোমার বাবার কি কোনো কিছু কম আছে? আমি কেউ নই, আর আমি তার সম্পত্তি কখনো ভোগ দখল করবো না, কখনো না। সব কিছু বাদ দিয়ে তুমি আমার বাসায় যাও, গিয়ে দেখো তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, যাব, কিন্তু তারা যেন আমার বাবার পরিচয় জানতে না পারে। তোমরা যে আগে থেকে আমাদের পরিবারের আত্মীয় তা যেন তারা বুঝতে না পারে। আমি চাই না আমার জন্য তোমার বোনের এবং তোমার কোনো ক্ষতি হোক। আচ্ছা ঠিক আছে। তুমি তাহলে ক্লাস করো, আমি একটু একা একা কলেজটি ঘুরে দেখি।
আমি নীলার কাছ থেকে চলে এসে তফসিরের কাছে চলে আসি। তফসির, ছেলেটির কি খবর এখন? স্যার, ছেলেটিকে আমাদের বাসায় আটকে রেখেছি। এমন সময় বড় স্যার আমাকে ফোন দিলেন। তরিকুল, তোমাকে আজকে রাতে খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য নেপালে যেতে হবে। স্যার, তাহলে এদিকের কাজগুলো কে করবে? তাপসিররা মিলে কিছুদিন ওরা তদন্ত করুক আপাতত। আর তুমি এখনই বাসায় গিয়ে রওনা দাও। 2 PM ফ্লাইটে ঢাকা চলে আসো। আচ্ছা ঠিক আছে স্যার। তফসির, তোমরা এদিকের কাজটা সামলাও, তবে তারা যেন বুঝতে না পারে তোমাদের আসল পরিচয়। আমি এখন ঢাকা যাব এবং রাতে নেপাল। আমার কিছু কাজ আছে, যার জন্য সেখানে প্রায় 20 দিনের মতো থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি বাসায় এসে রেডি হয়ে রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। নেপালে এসে পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। আমি নেপালে এসে পৌঁছেছি কিছুক্ষণ আগে। এখন তাহলে তুমি রেস্ট নাও, আর তোমাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা শেষ করো ভালোভাবে। ইনশাল্লাহ। নেপালে আমার বিভিন্ন কাজের মাধ্যমে কেটে গেল 10 দিন। এই 10 দিনে পরিচিত কারোর সাথে কোনো যোগাযোগ করিনি। অন্যদিকে নীলার আব্বু নীলাকে বলতেছে, নীলা, তোমার বিয়ে ঠিক করেছি আমরা। তোমার আগামী 2 দিন পরে বিয়ে। তুমি যার জন্য অপেক্ষা করতেছো তার কি আছে বলো? তার কিছুই নেই, একটা চাকরি পর্যন্ত নেই। আর আমি যে ছেলের সাথে তোমার বিয়ে ঠিক করেছি তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, ভালো চাকরি আছে। এরপরেও তুমি চাও বলো? তোমার তার সাথে বিয়ে হলে সারা জীবন সুখে জীবনযাপন করতে পারবে। নীলা কিছুক্ষণ ভেবে দেখলো যে তার আব্বু যা বলতেছে তাই সত্যি। নীলা বিয়েতে রাজি হয়ে গেল। বলতে বলতে নীলার বিয়ের কাজ শেষ হয়ে গেল। ছেলে আর্মিতে চাকরি করে। আমার কাজ শেষের পথে। আমি নেপালে আসছি আজ 20 দিন হলো। আমি আগামীকাল সকালে দেশের উদ্দেশ্যে রওনা দেব। দেশে এসে স্যারকে ফোন দিলাম। স্যার, আমি দেশে পৌঁছেছি। আমি এখন কি বরিশালে যাব? ঢাকাতে তো আমার কোনো কাজ নেই। এখন তুমি বরিশালে চলে যাও ফ্লাইটে করে। বরিশালে এসে ফ্ল্যাটে প্রবেশ করে দেখি যে তাপসিরের এবং রাব্বির রুম খোলা, কিন্তু সাকিবের রুম তালা দেওয়া। আমি রুমে এসে ফ্রেশ হয়ে তাপসিরকে ডাক দিলাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাকিবের রুমে তালা দেওয়া কেন? স্যার, কিছুদিন আগে কলেজে যাওয়ার পরে আপনার সাথে যে মেয়েটির সাথে কথা হয়েছিল সেই মেয়েটির সাথে সাকিবের কিছুদিন আগে বিয়ে হয়েছে। সাকিব তার বউয়ের সাথে ঘুরতে গেছে। সাকিব সে এখন আর মিশনে কাজে তেমন একটি সময় দেয় না, সারাদিন বউ নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা ঠিক আছে। এখন বর্তমান মেয়েদের কিছু বলার নেই। তারা যেখানে টাকা দেখবে তারা সেখানে টাকার পেছনে ছুটবে। সব সম্পর্ক মুহূর্তের মধ্যে ভুলে গিয়ে তারা কখনো কাউকে মন থেকে ভালোবাসে না। তাদের ভালোবাসাটা আসলে একটি অভিনয় মাত্র। এসব কথা ভাবতে খুব কষ্ট হচ্ছে। স্যার, আপনি ঠিক আছেন তো? এমন সময় রাফি এসে বলতেছে, স্যার, কলেজের কিছু বখাটে ছেলে বলতে কলেজের ভিপির ছোট ভাই কলেজের মেয়েদের সাথে বাজে ব্যবহার করছে। সাকিব এইমাত্র আমাকে ফোন করে জানালো। সেখানে গেলে আমাদের পরিচয় আর গোপন রাখা যাবে না। তবে আজ পর্যন্ত আমার আসল পরিচয় কেউ জানতে পারেনি, কিন্তু আজ তা সবাইকে জানানো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। কেননা নারীদের সম্মান আমি সবসময় করি। এখন আমাদের সবকিছু ভুলে গিয়ে কলেজে মেয়েদের ইজ্জত রক্ষা করা হলো আমাদের প্রধান কাজ। সবাই সবার গান নিয়ে তৈরি হও, এখন কলেজে যাব আমরা। আমি গানটি কোমরে গুজে নিয়ে রওনা হই কলেজের উদ্দেশ্যে। কিছুক্ষণ পরে কলেজের 3টি গাড়ি প্রবেশ করলো। গাড়িগুলো দেখে কলেজের সবাই অবাক, কেননা গাড়িগুলো হলো সিআইডি দেখে কলেজের সবাই অবাক। সিআইডি অফিসারদের ফোন করে নীলা কলেজে আসতে বলেছিল। সিআইডি অফিসারের ভিতর থেকে একজন বলতেছে, এই তোদের এত বড় সাহস কলেজে মেয়েদের সাথে খারাপ আচরণ করিস? সাহসের কি দেখেছেন? আমি হলাম এখানকার এমপির ছেলে এবং এই কলেজের ভিপির ছোট ভাই। এখন যে তোকে জেলে যেতে হবে। আপনার ফোনে এখনই একটি ফোন যাবে। এই কথা বলার পরে অফিসার ফোনের দিকে তাকানোর সাথে সাথে ছেলেটি একটি মেয়েকে ধরে তার দিকে বন্দুক তাক করে বলতেছে, এখন তোরা যদি আমাদের কোনো ক্ষতি করতে চাস তবে কথাটি বলার সাথে সাথে ছেলেটির 2 হাতে গুলি এসে লাগে। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। এটা থেকে সবাই অবাক, কেমন করে এটা হলো? সবাই মাটির দিকে ভালো করে তাকিয়ে দেখতেছে আমাদের 3 জনকে, আমাদের হাতে বন্দুক। সবাই ভাবতেছে যে আমরা কে, আর আমাদের আসল পরিচয় বা কি। সবচাইতে নীলা আমাকে নিয়ে ভাবতেছে। যখন আমি সবার সামনে এসে পৌঁছালাম তখন সাকিব সবার ভিতর থেকে বলে উঠল, স্যার, আপনি এখানে? আপনি কখন নেপাল থেকে আসলেন? সাকিবের মুখে স্যার ডাক শুনে সবাই অবাক। সাকিব, তুমি তারিকুল স্যারকে বলতেছো কেন? স্যার হলেন বাংলাদেশের অন্যতম একজন আর্মির মেজর। তোমরা যে আর্মির মেজর তরিকুলের নাম শুনেছ, যে কিনা শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অনেক সুনাম অর্জন করেছে, যে কিনা দেশের বাইরে অনেক ভালো কাজের জন্য সরকারের কাছ থেকে অনেক মেডেল পেয়েছে, জাতিসংঘ শান্তি পুরস্কার পর্যন্ত সে পেয়েছে, যাকে কিনা আজ পর্যন্ত কেউ দেখতে পারেনি, সে হলো আমাদের এই স্যার।
আমার পরিচয় জানতে পেরে সবাই আমাকে স্যালুট দিল। আমার আসল পরিচয় জানতে পেরে এখানে থাকা সকলের ভিতর থেকে একজন খুব চমকে উঠেছে। সেটা আর কেউ নয়, সে হলো নীলা। এটা কি করে সম্ভব? ও একজন অফিসার, তো আমার কাছে এতদিন লুকিয়ে রাখছে। আমি কিনা টাকার লোভে পড়ে অন্য একজনকে বিয়ে করলাম। সিআইডি অফিসারদের বললাম, অফিসার আপনারা এই ঝাড়ের লোকগুলোকে ধরে নিয়ে যান। আমার পেটে প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই তাপসিরদের রুমে যেতে বললাম। আমি একা কলেজ থেকে বের হয়ে একটু রেস্টুরেন্টে বসলাম। কিছুক্ষণ পরে ওইটা খাবার নিয়ে আসলো, কিন্তু আমি লক্ষ্য করতেছি একটা মেয়ে অন্য একটি টেবিলে বসে তার ফোনের দিকে তাকাচ্ছে একবার এবং তারপরে আমার দিকে তাকাইতেছে। এমন অনেকবার তাকাইতেছিল। হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। তারপরে আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন আমার বুকের উপর ভারী কিছু অনুভব করি। আমি বুকের উপরে তাকে দেখি যে মেয়েটি রেস্টুরেন্টে আমাকে বারবার দেখছিল, সেই মেয়েটি। আমাকে ও সম্পর্কে কিছু এখন জানতে হবে, যে করে হোক। ও এখন ঘুমিয়ে আছে, সো এটাই আমার সময়। কিন্তু কি করে জানবো ও তো আমার বুকের উপরে ঘুমিয়ে আছে? এই কথাগুলো ভাবতেছি এমন সময় আমার পাশে থাকা একটি মোবাইল দেখতে পাই। মোবাইলটি হয়তো মেয়েটির। আমি যখনই মোবাইলটি হাতে নেই তখন অন করে দেখি যে ফোনে কোনো প্যাটার্ন দেওয়া নেই। বর্তমানে এই ডিজিটাল যুগেও যে কেউ ফোনে প্যাটার্ন দিয়ে রাখে না, তা কি ভাবা যায় বলুন তো? ফোনের গ্যালারি চেক করে আমি যা দেখলাম, আসলে সেটা আমি এই মুহূর্তে নিজেকে বিশ্বাস করাতে পারছি না। এটা কি করে সম্ভব? তাহলে কেন এতদিন আমার কাছে এত কিছু লুকিয়ে রাখলো? এর মানে কি? আমার কাছে এগুলো ভাবতেই কেমন যে লাগে। আমিও এর শেষ পর্যায়ে দেখতে চাই। আমি যে তার সবকিছু জানি তা কখনো ধরতে দিব না। রাত প্রায় 3টা বাজে। এই মুহূর্তে করে কিছু বলা যাবে না। আমি মেয়েটাকে আমার বুকের উপর থেকে সরিয়ে নিচে নেমে এসে হাসপাতালে বিল পে করে আমার বাসায় চলে আসি। এখন আমার অনেক কাজ অসম্পূর্ণ, কিছু কাজ আছে, আর সেই কাজ আগামীকাল থেকে শুরু হবে। এই কাজ করতে গিয়ে যদি বেঁচে ফিরি তবে সবার সাথে দেখা হবে, তা না হলে না। এখন শুরু হবে ডাইরেক্ট অ্যাকশন। কেউ ছাড় পাবে না। সবার জন্য এখন থেকে আতঙ্কের একটি নাম থাকবে, আর সেটা হলো তরিকুল। সকল অন্যায়কারী এই নামটা শুনলে ভয় পাবে। বাসায় এসে শুয়ে ঘুম দিলাম। অন্যদিকে মেয়েটি ঘুম থেকে উঠে দেখে যে আমি হাসপাতালে নেই। সে ডাক্তারের কাছে থেকে জানতে পারে যে আমি হসপিটালের সব বিল পরিশোধ করে বাসায় চলে আসছি। হাসপাতাল থেকে মেয়েটি আমাকে খুঁজতে বের হয়। আমি ঘুম থেকে তাপসিরকে রেডি হতে বলি। আমরা এতদিনে এখানকার নারী পাচারকারীদের, মাদক ব্যবসায়ীদের, অন্যায় অত্যাচারকারীদের, বিভিন্ন খারাপ কাজে নিয়োজিত মুখোশধারী মানুষগুলোর মুখোশ উন্মোচন করার মতো আমার কাছে একটি ডকুমেন্ট আছে, যেটা তাপসিররা এতদিন থেকে এখান থেকে জোগাড় করতে পারেনি। আমি সেটা বাইরে থেকে জোগাড় করেছি, কেননা এটা হলো আমার এলাকা। এখানে আমার ফ্রেন্ডের অভাব নেই। আমি আমার ফ্রেন্ডের মাধ্যমে কাজগুলো সহজ করে ফেলেছি। স্যার, সাকিব বাসায় নেই, সে গতকাল বাসায় আসেনি। আরেকটি কথা স্যার, আপনাকে গতকাল অনেকগুলো ফোন দিলাম, কিন্তু আপনি ফোন ধরলেন না কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। ওদের কারোর সাথে গতকাল রাতের কথা বলা যাবে না। তাপসির, সাকিবকে ফোন করে এখন আমার সাথে দেখা করতে বলো। এতদিনে যত ও ইনফরমেশন কালেক্ট করেছে তা নিয়ে দেখা করতে বলো, যদি চাকরি বাঁচাতে চায়। জি স্যার। তারপরে আমরা 3জন মিলে রওনা দিই। কিছু দূরে আসার পরে আমি যা দেখলাম তা দেখে মাথাটা গরম হয়ে গেল। কিছু ছেলে মিলে রিক্সায় বসা গতকাল সেই মেয়েটিকে কিছু বকাতে ডিস্টার্ব করতেছে। তাপসির, গাড়িটার সামনে ওই রিক্সার কাছে দাঁড় করাও, ওইখানে কিছু কাজ আছে। আমি গাড়ি থেকে বের হয়ে কোনো কথা না বলে বকাটেগুলোকে মারতে শুরু করলাম। তোদের এত বড় সাহস, মেয়েদেরকে রাস্তায় টিজ করিস? তোদের ঘরে কি মা বোন কেউ নেই? হারামিগুলো, তোদের মতো কিছু ছেলেদের জন্য আর সকল ছেলেরা মেয়েদের চোখে খারাপ। তাপসির, পুলিশকে ফোন করে বলো এগুলোকে থানায় নিয়ে যেতে। কিছুক্ষণ পরে পুলিশ বখাতেগুলোকে থানায় নিয়ে যায়। আপনি একজন মুসলিম মেয়ে হয়ে যে পোশাক পরে বের হয়েছেন, এইগুলো কি ইসলাম সমর্থন করে বলুন? এরকম বিপদভাবে চলাফেরা বাইরে করলে আপনাদেরকে বখাটে টিজ করবে না তো সালাম করবে? বাইরে বের হলে পদ্মা সাগরে বের হওয়া যায় না? এত দামি পোশাক না পরে কম দামের একটা বোরকা কিনে বাইরে বের হবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাকে কেউ টিজ করবে না এবং বাজে মন্তব্য বা ইজ্জতের উপর কখনো ক্ষতি করবে না। আল্লাহ আপনাকে সকল সমস্যা থেকে হেফাজত করবে সব সময়, ইনশাল্লাহ। আপনি এখন বাসায় যান। তাপসির, গাড়ি চালু দে। তারপর তাপসিরকে নিয়ে চলে আসি এখানকার এমপির বাসায়। এমপি সাহেব আমাকে দেখে বলতেছে, স্যার আপনি? আমি এখানে এসেছি আপনার সাথে কথা বলতে। বলেন। এই ফ্যাক্টরি কি আপনার? অনেক কিছু প্রতিষ্ঠানের নামে বললাম তাকে। তবে এইগুলোর নাম আপনি জানলেন কি করে? আপনার সকল 2 নম্বরই কাজের প্রমাণ আমার কাছে আছে, বুঝলেন এমপি সাহেব? মুখ সামলে কথা বলেন অফিসার, এটা আমার বাসা, সো কথাবার্তা বুঝে শুনে বলবেন। আমি কোনো অপরাধীকে ভয় পাই না কখনো, এবং ভয় করে কথা বলি না, বুঝছেন? আপনি একজন এমপি হতে পারেন সবার কাছে, কিন্তু আমার কাছে আপনি একজন অপরাধী। অফিসার, আপনি কিন্তু বেশি বলতেছেন।
এমপির কথা শুনে মাথা গরম হয়ে গেল। তাপসির, তুই এমপি সাহেবকে হ্যান্ডকাপ পরা, দেখে ওনার কোন বাপ খালু এসে ছাড়িয়ে নিয়ে যায়। ওনার ক্ষমতা না দেখলে আমার ঘুম হবে না। ওনাকে জেলে নিয়ে একটু এমপির আপ্যায়ন করিস, কেমন? একটি কাগজে সাইন করে রাফির হাতে দিলাম। রাফি এই কাগজটি সাকিবকে দিবে। কাজে ত্রুটি করার জন্য তার চাকরি থেকে বরখাস্ত করা হলো। আচ্ছা স্যার, ঠিক আছে। ওদেরকে থানায় পাঠিয়ে দিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। স্যারকে ফোন দিলাম। স্যার, এমপিকে ধরেছি, তার অপরাধের সমস্ত প্রমাণ আমাদের কাছে। যে কাজটা কেউ করতে পারেনি আজ সেটা তুমি করে দেখালে তরিকুল। তোমার জন্য আমাদের অনেক গর্ব হয়, বুঝেছো বাবা? স্যার, আমি সাকিবকে চাকরি থেকে, আর আমাকে স্যার বলতে না দিয়ে সে বলা শুরু করলো। তাকে চাকরি থেকে বরখাস্ত করেছো, এই তো, কোনো সমস্যা নেই। তোমার যা ভালো লাগে তা করো, আর কোনো সমস্যা হলে আমাকে তুমি বইলো। স্যারের সাথে কথা বলে বাসার উদ্দেশ্যে রওনা দিই। কিন্তু বাসায় এসে আমি যা দেখলাম তা দেখে আমি অবাক। কেননা আমার বাড়িতে সাকিব এবং নীলা, তারা দুজন ভাবির সাথে কথা বলতেছে। আমাকে এই বাসায় দেখে সাকিব বসা থেকে দাঁড়িয়ে যায়। স্যার, আপনি এখানে? আমাদের বাসায় আমি আসবো না তো কে আসবে? অন্য কেউ আসবে বলো? আমি আর কোনো কথা না বলে উপরে চলে আসি। আমি সোজা ফারিয়ার রুমে প্রবেশ করি। ফারিয়া আমাকে দেখা মাত্রই আমাকে জড়িয়ে ধরে। এখন কেমন আছিস ফারিয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই তো দেখতেছি এই 1 মাসে আল্লাহর রহমতে বলতে গেলে একদম পুরোপুরি সুস্থ বললেই চলে। আচ্ছা, আম্মুর রুমে চল এখন। তারপরে আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ আম্মু বলল যে আমাকে এখন বিয়ে করতে হবে। আমি বিয়ে করব, তবে 1 মাস পরে। তা ঠিক আছে, তবে মেয়ে কিন্তু আমি পছন্দ করে রেখেছি। পরে কিন্তু আমার কথার বাইরে যেতে পারবি না। অন্যদিকে সাকিব, তুমি তরিকুলকে দেখে স্যার ডাকলে কেন? সে হলো একজন আর্মির মেজর অফিসার তরিকুল ইসলাম। এত বড় অফিসারও আর তা আমরা কেউ জানি না। স্যার, এতদিন বাইরে ছিলেন তা কি আপনারা জানেন না? কেন না, ও আমাদের সাথে এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। এমন সময় রাফি আমাদের বাসায় আসে সাকিবের কাছে। তবে রাফি এখন আর জানে না যে এ বাসাটা আমাদের। সাকিব, এটা তোর জন্য। একটি কাগজ এগিয়ে দিতেই সাকিব বলল, এইটা কি? স্যার আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিল? আপনাকে স্যার সকালে, গত কয়েকদিন সকালে ইনফরমেশন নিয়ে স্যার আপনাকে দেখা করতে বলেছিল, কিন্তু আপনি তা করেছেন। আপনার কাজের প্রতি যে অবহেলা করেছেন তার জন্য আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এমন সময় আমি ফারিয়াকে নিয়ে উপরে থেকে নিচে নামতেছিলাম। আমাদের দেখে রাফি বলে উঠল, স্যার আপনি এখানে? এটা আমাদের বাসা, আর তুমি হঠাৎ করে আমাদের বাসায়? ও বুঝেছি, তুমি তাফসিরকে ফোন করে এখানে আসতে বলো। আজকে সবাই আমাদের বাসায় দুপুরে খাবার খাবে, কেমন? এখন তোমরা সবাই গল্প করো, আমি বাইরে থেকে ফারিয়াকে নিয়ে ঘুরে আসি। সবাই আড্ডা দিতেছে, আর আমরা দুজন অনেকক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে সবাই একসাথে খাবার খেয়ে রুমে এসে দিলাম এক ঘুম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দেখি রাফি আর ফারিয়া দুই গা ঘেঁষে হেসে কথা বলতেছে। আমি একটি কাশি দিলাম, সাথে সাথে দুজন দুই দিকে সরে দাঁড়ালো। রাফি এবং ফারিয়া, এদিকে আসো। রাফি, আমি কোনো কথা পেঁচিয়ে বলা পছন্দ করি না। আমি যা বলবো তার সঠিক উত্তর দিবে তুমি। রাফি, তুমি কি ফারিয়াকে ভালোবাসো? স্যার। ফারিয়া, তোর কিছু বলার আছে এতে? তুমি যে ভালো বুঝবে তাই হবে ভাইয়া। রাফি, তোমার বাবা মাকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে বলো, কেমন? এমন সময় আমার ফোনে একটি কল আসে। তারপর ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে যা বললো তা শুনে তো আমি অবাক। কেননা সে ফোনটি দিয়েছে একজন সিআইডি অফিসার, আর সেই সিআইডি অফিসার হলো একজন মেয়ে। আমি যতটুকু জানি যে এখানে গত 3-4 দিন আগে সিআইডি অফিসে নতুন একজন এসপি এসেছে, কিন্তু আমি তাকে সময় স্বল্পতার জন্য দেখা করতে পারিনি। এখন আমাকে তার অফিসে দেখা করতে বলে, এবং তার কাছে একজন ক্রিমিনাল আছে যে কিনা আমাদের মিশনে শেষ টার্গেট ছিল, তাকে সে গ্রেপ্তার করেছে। আমি তৈরি হয়ে সোজা সিআইডি অফিসে চলে আসি। অফিসের ভিতরে প্রবেশ করে আমি যখন এসপি রুমে প্রবেশ করলাম, তারপর যাকে দেখলাম তাকে দেখে তো আমি অবাক। কেননা সে আর কেউ নয়, সে হলো সেদিনে মেয়েটি। তবে তাকে এই পোশাকে দেখে ততটা অবাক হয়নি যতটা সে আমাকে ভেবেছিল। আপনারা হয়তো ভাবছেন কেন আমি অবাক হলাম না। ফ্ল্যাশব্যাক, সেদিন হাসপাতালে বসে আমি যখন তার ফোন নিয়ে অনেকক্ষণ ঘাটলাম, তখন তার ফোনে তার পরিচয় সম্পর্কে জানতে পারি। আর এই মেয়েটি আমার কাছে অপরিচিত হলেও তার কাছে আমি হয়তো পরিচিত, কেননা এই মেয়েটি হলো বড় স্যারের মেয়ে, আর সেটি স্যার আমার কাছ থেকে গোপন রাখে। পরে আমি স্যারের সাথে কথা বলে তার সম্পর্কে জেনে নিই। সে আমার জন্য এখানে আসছে, ও আমাকে অনেক ভালোবাসে, তার জন্য এখানে আসছে, আর আমাকে সবসময় ও নজর রাখে। বর্তমানে কেমন আছেন ম্যাম? আমি আপনার কোন জনমের ম্যাম? আপনি আমাকে নাম ধরে ডাকবেন, আমার একটি নাম আছে। আপনার সম্পর্কে আমি সবকিছু জানি, তা আমাকে আর বলতে হবে না। আপনি আমার সম্পর্কে সব জানলেন কি করে? সেটা বলা যাবে না।
আর আপনি ভুলে যাবেন না আমি কে আর কি আমার পরিচয়। তা অবশ্য ঠিক, তবে বলেন তো দেখি আমার নাম কি? আপনার নাম হলো মায়া, আপনার বাবা সে হলো আমাদের বড় স্যার, আর আপনি এখানে আসছেন একজন মানুষের খোঁজে যাকে আপনি না দেখে প্রায় 3 বছর যাবৎ নিজের জীবনের থেকে বেশি ভালোবাসেন। আমার কথা কি ঠিক আছে মিস মায়া? তবে আমার একটি প্রশ্ন, আর সেটা হলো আপনি আমার সম্পর্কে কি করে জানলেন? এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাকে কিছুক্ষণ আগে দিয়েছি। কি সব খালি আপনি আপনি করে আমাকে ডাকতেছো তুমি? সব কিছু জেনেও কেন তুমি আমাকে আপন করে নিতেছো না? আমাকে যদি পেতে চাও তবে আমার আম্মুর কাছে গিয়ে বলো। তোমার আম্মু যে বলেছে তার মেয়ে পছন্দ করা আছে আর তাকে তোমার বিয়ে করতে হবে, সেই মেয়েটিকে জানো তুমি? আমার কাছে আম্মু বললে তো জানবো, সে আমাকে এ বিষয়ে কিছু বলেনি। তখন যেহেতু কিছু জানোনি, তবে এখন শুনে রাখো, তোমার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে, আর এর আগে তোমার সাথে যা হয়েছে তা ভুলে যাও, আর এখন থেকে নতুন করে জীবনটাকে পরিচালনা করো। তুমি যাকে ধরেছো তাকে কি পুলিশে দিয়েছো? তাহলে তো ভালোই, আমার মিশন তাহলে শেষ। ভালো থেকো, বেঁচে থাকলে আবার দেখা হবে। মায়ের সাথে কথা বলে বাসায় এসে স্যারকে ফোন দিলাম, মিশন শেষের কথা বলি। তবে আমি জানি যে মিশন কতটুকু শেষ হয়েছে। আমি চাই না এই মিশনটাকে কোনোভাবে হেয় করতে। মিশন এখনো শেষ হয়নি, শুধু এগুলো বলতে হয়েছে মায়ার জন্য। আমি চাই না এই মিশনে ও জড়িয়ে কোনো সমস্যার সম্মুখীন হোক। তাই এই মিশনে আমরা এখন আর সতর্কতার সাথে কাজ শেষ করবো ইনশাআল্লাহ। বাসায় এসে রাতে রুমে বসে ল্যাপটপ অন করে কিছু কাজ করতেছি, এমন সময় কে যেন রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরলো। পরে তাকে দেখে আমি তো অবাক, কেননা সে আর কেউ নয়, সে হলো মায়া। কি করতেছো মেরি জান? কিছু কাজ করতেছি। তারপরে মায়ের সাথে কিছুক্ষণ কথা বলে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসিরকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। তাফসির, আমাদের গোপন কথা কেউ যেন জানতে না পারে। কেউ জানতে পারবে না স্যার। আমাদের যে করে হোক এই নারী পাচারকারীদের গর্থদারকে ধরতে হবে। একজনকেও ছাড়া যাবে না, সবকটাকে ঘেরা করে উপরে ফেলে দিতে হবে, তা যে কোনো মূল্যে। তারপর আমরা দুজন কলেজে এসে কলেজটিকে ভালো করে পর্যবেক্ষণ করলাম, আর কলেজে বিভিন্ন জায়গায় কিছু গোপন ক্যামেরা লাগালাম। আমাদের একটা টার্গেট, আর সেটি হলো বরিশালকে সকল সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করা। রাতে মনিটরের সামনে বসে আছি, কোনো তথ্য পাইতেছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা। তখন একজন লোককে দেখতে পেলাম, তবে তার চেহারা দেখা যায়নি। তবে একটি লাশ পড়ে থাকতে দেখলাম কলেজের সামনে। এখন মিশনটা আবার ঘুরে গেল, নতুন রূপ নিতেছে। আমাদের আরো কঠিন হয়ে গেল মিশনটা। স্যার, আমাদেরকে নতুন কিছু ভাবতে হবে। তাফসির, আগামীকাল কলেজে আরো ক্যামেরার সংখ্যা বাড়াতে হবে, আর আমাদের নজরদারি বাড়াতে হবে। তাফসির, কলেজের সামনে আমাদেরকে আগামীকাল থেকে ছদ্মবেশে নজর রাখতে হবে। আমাদের জানতে হবে কে এই খুনটি করেছে আর কিসের জন্য করেছে। তবে পুলিশ অথবা সিআইডি অফিসার কেউ যেন জানতে না পারে যে আমরা মিশনে এখনো আছি। স্যার, কলেজের ভিতরে ছদ্মবেশে ঢোকার একটি ভালো উপায় আছে। কি উপায়? স্যার, আপনি আর আমি আগামীকাল কলেজে পুচকা বেচবো, তারপরে সকলের মনের কথা জানবো এবং তথ্য সংগ্রহ করব। তোর আইডিয়া ঠিক আছে, তবে কলেজের ভিতরে কিছু লোক রাখতে হবে। কিছু অফিসার ছদ্মবেশে কলেজের স্টুডেন্ট হিসেবে ভিতরে প্রবেশ করিয়ে দিব। স্যার, আমি খুব ভালো পুচকা বানাতে পারি। জম্বে এবার পুচকা বেচে ধরবো মোরা নারী পাচার। এখন রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমিয়ে পড়ি। আগামীকাল সকালে অনেক কাজ আছে। সকালে আমি আর তাফসির ফুচকা দোকান নিয়ে কলেজে যাই। রাফি আছে কলেজের বাইরে ছদ্মবেশে। স্যার, পুচকা তো বেশি মেয়েরা নিতেছে। আমার কিন্তু স্যার একটি মেয়ে পছন্দ হয়ে গেছে। খুব ভালো, তবে আগে কাজটা শেষ করি, তারপরে তোকে নিয়ে ভেবে দেখব। কিছুক্ষণ পরে, তাফসির, আমি যা দেখতেছি তুমিও কি তা দেখতেছ? স্যার, কলেজে পিয়নের কথা বলতেছেন। রাফিকে বলো পিয়নের দিকে ভালো করে নজর রাখতে। রাতে বাসায় এসে রাফিকে বললাম পিয়নকে ফলো করে কি জানতে পারছে তা আমাকে বলতে। স্যার, আজকে রাতে আমাদের মিশনের শেষ রাত বলে মনে হচ্ছে। আর স্যার, আপনার কথা মতো সবাই জেনে গেছে যে এমপি সাহেব এখানকার জেলে আছে। নারী পাচার এবং মাদক ব্যবসায়ীর সাথে যে ধরা পড়ে গেছে সেটা সবাই জেনে গেছে। তাফসির, মনিটর অন করো। আমরা মনিটরের দিকে অনেকক্ষণ চেয়ে থাকলাম, কিন্তু কিছু তথ্য পাইতেছি না। হঠাৎ কলেজে পিয়নকে দেখলাম কলেজের ভিতরে প্রবেশ করতে। রাত প্রায় 1:30 বাজে। এমন সময় সে কলেজের ভিতরে প্রবেশ করলো। আমি কলেজের ভিতরে সিসিটিভি ফুটেজগুলো ভালো করে নজর রাখলাম। কিছুক্ষণ পরে যাকে দেখতে পেলাম তাকে দেখে তো আমার মাথা ঘুরে গেল, কেননা সে হলো আমাদের সকলের সম্মানিত একজন ব্যক্তি, যাকে সবাই শ্রদ্ধা করে, যিনি হলেন হাজারো ছাত্রছাত্রীর শিক্ষার কারিগর। তিনি আর কেউ নয়, তিনি হলেন কলেজের অধ্যক্ষ স্যার। তার মানে কলেজের মেসে ছাত্রীদের ধর্ষণ করা হতো, তাদের নানাভাবে নির্যাতন করা হতো, তাতে স্যারের হাত ছিল। তার মতো মানুষ কিনা নারী পাচার করে, এইসব ভাবতে কেমন লাগে। স্যার, এখন কি করবেন?
মিশন শেষ করে দেবো আগামীকাল, তবে এই কাজগুলো করতে হবে খুব সতর্কতার সাথে। জি স্যার। আমরা আর কিছুক্ষণ মনিটরের সামনে বসে থেকে সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে তাফসির, রাফি আর আমি কলেজের উদ্দেশ্যে রওনা হই। কিছুক্ষণ পরে আমার ফোনে একটা ফোন আসে। নাম্বারটা আমার কাছে এক সময় খুব পরিচিত ছিল, তবে নাম্বারটা তখন যতটা পরিচিত ছিল এখন তার থেকে বেশি অপরিচিত, কারণ নাম্বারটা হলো নীলার। ফোনের অপাশ থেকে বলতেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাকিবের চাকরিটা কি ফিরিয়ে দেওয়া যায় না? একজন বেকার ছেলে কি করে একজন আর্মি অফিসারের চাকরি ফিরিয়ে দিবে বলেন? তাছাড়া আমি একজন অলসতা মানুষকে কখনোই আর ফিরিয়ে আনবো না। একটিবার ভেবে দেখো। আমার হাতে কিছু করার নেই, আপনি বরং বড় স্যারের সাথে কথা বলেন। তাফসির, গাড়িটা একদম কলেজের পাশে রাখবা। আমাদের আগে মেয়েদের উদ্ধার করতে হবে, তবে খুব সতর্কতার সাথে। স্যার এখন তাহলে কি করবেন? সবাই মাস্ক পরে নাও আর আমাকে ফলো করো। আমরা কলেজের ভিতরে প্রবেশ করে চারিদিকে ভালো করে দেখে নিয়ে ছাত্রী হোস্টেলে চলে আসি। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে যে রুমে মেয়েদের আটকে রেখেছে সেই রুমের দরজা ভেঙে প্রবেশ করে ভিতরে। রুমের ভিতরে গিয়ে যাকে দেখলাম তাকে দেখে তো আমি তো পুরোই অবাক। এটা কি করে হতে পারে যেখানে একজন সিআইডি অফিসার, সে এখন এই রুমে বন্দী, আর তা কেউ জানে না সে কথা। আমাকে দেখা মাত্রই মায়া এসে আমাকে জড়িয়ে ধরে। মায়া, তুমি এখানে আসলে কেমন করে? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। গতকাল যখন আমি অফিস শেষে রাত করে বাসায় আসতেছিলাম তখন কিছু গুন্ডা এসে আমাকে অজ্ঞান করে এখানে নিয়ে আসে। তুমি এখানে আসলে কি করে? আমি কি তা কি ভুলে গেছো? মুস্কি একটি হাসি দিয়ে কথাটি বললাম। আজ বুঝতে পারলাম কেন তোমাকে তোমার ডিপার্টমেন্ট থেকে এতটা সম্মান করা হয়। তোমার কাজের তুলনা হয় না, তোমার কাজের প্রতিটি ধাপে থাকে রহস্য। এই জন্যই তোমাকে আমার কাছেও অনেক ভালো লাগে। শুধু তা তোমাকে আজ পর্যন্ত বোঝাতে পারলাম না। কিছু বলছো নাকি তুমি আমাকে? কই না তো। ঘাবড়ে গিয়ে কথাটি মায়া বলল। তাফসির, তুই সবাইকে নিয়ে কলেজে মাঠে আয়। আমি আর রাফি এবং মায়া কলেজ অধ্যক্ষ স্যারের রুমে আছি। কেমন আছেন স্যার? ভালো, আপনি কেমন আছেন? আপনারা আমাদের আর ভালো থাকতে দিলেন কই? মানে? মায়াটা হলো কলেজের মেয়েদেরকে এবং কলেজের বাইরের মেয়েদেরকে পাচার করে কে? কলেজের মেয়েদের মধ্যে থেকে প্রতি রাতে একজনকে ধর্ষণ করে কে স্যার? আপনি বিনা প্রমাণে আমাকে দোষী করতে পারেন না। ও তাই নাকি? রাফি, মায়াকে নিয়ে ভিতরে আসো। স্যার মায়াকে দেখে ঘাবড়ে গেল। আরো প্রমাণ লাগবে? এই মেয়েকে এখানে এনে কি বোঝাতে চাইছেন? ঠাস ঠাস করে 2টি থাপড় মেরে দিলাম। স্যারের গাল বরাবর মারলাম। কেমন লাগে এখন? তোর মুখোশ আজ প্রকাশ পাবে। আমি স্যারের শার্টের কলার ধরে মাঠের ভিতরে নিয়ে আসি। কলেজের সকল স্যার এবং ছাত্রছাত্রীরা সবাই মাঠে আসে। আমি সবার উদ্দেশ্যে বলি, আপনারা এতদিন তাকে কলেজের অধ্যক্ষ স্যার হিসেবে জানেন, তার আসল পরিচয় কেউ কি জানেন? না। সে আসল অধ্যক্ষ স্যার না। যার আজকে এই কলেজের অধ্যক্ষ স্যারের চেয়ারে বসার কথা ছিল, তাকে পৃথিবীর মায়া ত্যাগ করান এই জানোয়ার লোকটা। এই লোকটি হলো একজন ধর্ষক, নারী পাচারকারী, মাদক ব্যবসায়ী। সবাই আমার কথা শুনে অবাক হয়ে যায়। তাফসির, মেয়েগুলোকে তাদের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দাও। আর কলেজের পিয়ন কই? স্যার কাকু এখানে। পিছন থেকে রাফি কথাটা বলল। দুজনকে ধরে নিয়ে জেলে ভরে দে। ফাঁসির রায় না আসা পর্যন্ত জেলে বসে পচুক। সব কাজ এবং আমার মিশন আর সমাপ্ত। স্যারের সাথে কথা বলে বাসায় চলে আসি। তোর মিশন তো এখন শেষ। আগামীকালই তোর বিয়ে, আর তুই এই বিষয়ে কোনো কথা বলবি না। রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। কিছুক্ষণ পরে, ভাইয়া আগামীকাল তো তোমার বিয়ে, আমাকে এখন তুমি মার্কেটে নিয়ে যাবে? আচ্ছা চলো এখন তাহলে। তবে বাসার সবাইকে রেডি হতে বলো। সবাইকে নিয়ে মার্কেটে যাব। সবাই মিলে মার্কেট করে বাসায় চলে আসি। কিছুক্ষণ পরে আমাদের বাসায় নীলা এবং সাকিব চলে আসে। তবে আমি তাদেরকে দেখে কোনো কথা না বলে নিজের রুমে চলে আসি। তাফসির, কই তুই? আর রাফি? স্যার আসতেছি, ভাবিকে তার বাসায় পৌঁছে দিয়ে আসতে দেরি হইতেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আজ আমার আর মায়ের বিয়ে। সবকিছু ঠিকঠাক মতো ইসলামী নিয়মে বিয়েটা সম্পন্ন হয়। সমস্যাটা বাজলো বাসর ঘরে প্রবেশের পরে। আমি ভিতরে প্রবেশ করার পর দেখি মায়া অনেক বড় ঘোমটা দিয়ে খাটের উপর বসে আছে। আমি ধীরে ধীরে খাটের কাছে গিয়ে খাটের উপর বসে যখনই মায়ের ঘোমটা তোলার চেষ্টা করছি, এমন সময় মায়া বলল, এই তুমি আমাকে টাচ করবা না। গতকাল থেকে আজকে একটি বার ও কি আমার কথা তোমার মনে পড়েনি? আমাকে একটি বারও কি ফোন দিয়েছিলে? তার সাজা এখন তোমাকে পেতে হবে। ফ্রেশ হয়ে এসো, নফল নামাজ আদায় করবো এখন। নামাজ শেষে যখন আবার খাটে বসলাম, এখন আমাকে একদমই টাচ করবে না। আজকে সারা রাত আমাকে গল্প শোনাবে তুমি। আজকে অনেক রেগে আছে বুঝেছি। রাগ ভাঙানোর জন্য যা